আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। গুড ঠিক ইভিনিং আছে। স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সকলকে। তো বুধবার ক্লাসটা নিতে পারিনি, তাই আজকে নিচ্ছি। বুধবার উত্তম স্যার নিয়েছিলেন। তো তার আগের বুধবার আমি নিয়েছিলাম। তো সেই ক্লাসে আমরা কিছু শিখেছিলাম এবং সেখান থেকে আমি কয়েকটা বলেছিলাম বাক্য দেব, ঠিক আছে, অনুবাদ করার জন্য সরল বাক্য। তো তখন আমার কাজ করে এসে দিতে পারিনি, তো কালকে মনে হচ্ছে দিলাম সেগুলো। ঠিক আছে। তো কয়েকজন করেছেন, 4 থেকে 5 জন করেছে, 5 জন মতো করেছে ওটা। যারা করেছে তাদেরটা আমি চেক করেছি, ঠিকই আছে মোটামুটি। 1-2 জনের ভুল আছে কয়েকটা। তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি একবার সকলকেই কি কি ভুল আছে। স্যার এটা লিখে পাঠাতে হতো, সেটা আমি 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 তো লিখে রেখে দিয়েছি, পাঠাইনি। কিন্তু আমার কাছে করা আছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা পাঠাতে হতো। হ্যাঁ, ঠিক আছে, পরের আচ্ছা, বার থেকে ভুল করেছি। নো প্রবলেম। ঠিক আছে, মিলিয়ে নিন। এখন আমি একটা খাতাকে শেয়ার করে সেটা একবার সব ঠিকঠাক গুলো বলে দিচ্ছি। তো আচ্ছা সকলে একটু মিলিয়ে নিন, যারা করেছেন বা যারা করেননি তারা একটু দেখে নিন, ঠিক আছে, কেমন কি হচ্ছে। স্যার, হোম টাস্ক গুলো যে আছে ওটা যদি একটু 2-3 দিন অন্তত আগে দিয়ে দেন তাহলে ভালো হয়, না হলে হ্যাঁ তো হ্যাঁ সব সময় মানে অত বিজি ভেতরে ও করে বা দেখা সম্ভব হয় না। একটু যদি 3-4 দিন আগে দিয়ে দেন হোম টাস্ক গুলো তাহলে ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, এবারেই আমার একটা কাজ পড়ে গেছিল বলে দিতে পারিনি আর, ওই জন্য আমি একদিন আগে দিলাম। ঠিক আছে, আমি ক্লাসের মানে পরেই বা ক্লাসের একদিন পরেই দিয়ে দেওয়া হবে এবার থেকে, ঠিক আছে। জয়েন হতে পারছেন না। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? এটা একটা খাতা আমি শো করছি। ঠিক আছে, কি কি ভুল আছে এখানে বা কি কি কোনটা ঠিক হবে সেগুলো আমি বলে দেবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। তো এখানে আমাদের প্রথম বাক্য ছিল, আমাদের কাজটি ছিল হচ্ছে অনুবাদ করতে হবে, সরল অনুবাদ। যে কারকগুলি আমরা শিখেছি এবং ধাতু রূপের প্রয়োগ যে শিখেছি সেইগুলো ব্যবহার করে সরল অনুবাদ করা। তো আমাদের প্রথম বাক্য ছিল হচ্ছে, আমরা বাড়ি থেকে সাইকেলের দ্বারা বিদ্যালয়ে যাচ্ছি। তো এখানে প্রথম কাজ হচ্ছে কোনটা কোন কারক সেটা আগে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তারপরেই সেখানে কোন বিভক্তি মানে তার সংস্কৃত শব্দটা কি এবং সেই শব্দটার উত্তর কোন বিভক্তি কোন বচন বসবে সেটা নির্ণয় করতে হবে। তো এখানে ক্রিয়াপদটা প্রথমে আগে আমরা দেখব, সেটা হচ্ছে যাচ্ছি, মানে যাওয়া ক্রিয়া হচ্ছে। সেই যাওয়া ক্রিয়াটা কে করছে? আমরা আমরা যাচ্ছি। তাহলে আমরার জন্য কি শব্দ আছে? আমরা মানে আমরা অনেকজন, অসমত শব্দ। আর কর্তা হলে তাতে প্রথমা বিভক্তি হবে, মানে প্রথমার বহুবচন হবে। তো প্রথমার বহুবচনে হয় বয়ম। ঠিক আছে, তো বয়ম। আমরা বাড়ি থেকে, বাড়ি থেকে মানে বাড়িটা হচ্ছে এখানে অপাদান, মানে বাড়ি থেকে যাচ্ছি মানে বাড়ি থেকে আমার বিভাগ হচ্ছে। তো বাড়ি থেকে বিভাগ হচ্ছে মানে বিভাগের উৎসটা হচ্ছে বাড়ি, মানে বাড়ি থেকে যেহেতু বিভাগ হচ্ছে অবধিটা বাড়ি, তো তাই বাড়িটা হচ্ছে এখানে অপাদান এবং একটি বাড়ি বোঝাচ্ছে এখানে। তো বাড়ি শব্দ হচ্ছে গৃহ এবং তার অপাদানের পঞ্চমীতে একবচনে হচ্ছে গৃহাত।
তাহলে বয়ম গৃহাত, সাইকেলের দ্বারা। তো সাইকেল শব্দটার সংস্কৃত আমি ওইখানেই লিখে দিয়েছিলাম দ্বিচক্রিকা, তাই তো। তো সাইকেলের দ্বারা মানে এখানে হচ্ছে সাইকেলটা হচ্ছে করণ কারক, মানে আমার যাওয়াতে সাইকেলটা সাহায্য করছে, যাওয়া ক্রিয়াটা করার ক্ষেত্রে সাইকেল এখানে সাহায্য করছে, তাই সাইকেল হচ্ছে করণ কারক। করণ কারক মানে তৃতীয়া বিভক্তি হবে। তো সাইকেল এর সংস্কৃত হচ্ছে দ্বিচক্রিকা। তো আকারান্ত আছে মানে আকারান্ত কোন শব্দের মতো হবে? লতা শব্দের শব্দ। মতো। তাহলে দ্বিচক্রি দ্বিচক্রি কয়া। হ্যাঁ, দ্বিচক্রি কয়া এটা হবে, ঠিক আছে, দ্বিচক্রি কেনা হবে না, ঠিক আছে, দ্বিচক্রি স্যার কয়া। আমরা তো অনেকেই আছি, হ্যাঁ, দুইয়ের বেশি, দুইয়ের বেশি হলে একটা সাইকেলে যাওয়া সম্ভব না। না না, ওইটা এখানে বলছিলাম এইগুলোর ক্ষেত্রে আমরা ওই জাতীয় অর্থে এক বচনটা প্রয়োগ করি, ঠিক আছে। আচ্ছা, আপনি বহু বচনও করতে পারেন এখানে। দ্বিচক্রিকা ভিহি হ্যাঁ, করলে দ্বিচক্রি ভালো। গাভী করলেও ভুল নয়, ওই দ্বিচক্রি কয়া করলেও কিন্তু ভুল নয়, ঠিক আছে। ঠিক আছে। তো দ্বিচক্রি কয়া অথবা দ্বিচক্রি গাভীহি করতে পারেন, তাহলে দ্বিচক্রি কেনটা হবে না, ঠিক আছে, কেনটা ভুল। তো দ্বিচক্রি কয়া হলো বিদ্যালয়ম যাচ্ছি, যাওয়া ক্রিয়া বোঝাচ্ছে কোথায় যাচ্ছি, বিদ্যালয়ে যাচ্ছি। তো আগের দিন আমি একটা কথা বলেছিলাম যে যাওয়া ক্রিয়া যখন বোঝাবে, তো যেখানে যাওয়া হবে, যাওয়ার যেটা উদ্দেশ্য, যেখানে যাওয়া হচ্ছে সেটা কর্ম হয়, ঠিক আছে। আমি বিদ্যালয়ে যাচ্ছি মানে বিদ্যালয় কর্ম, এখানে বিদ্যালয়ে হবে না, বিদ্যালয়মই হবে, ঠিক আছে। কর্ম যেখানে যাচ্ছি সেটা কর্ম। তো বিদ্যালয়ে যাচ্ছি মানে বিদ্যালয়টা কর্ম, কর্মে কোন বিভক্তি হয়? তৃতীয়া। তো বিদ্যালয়ম। যদি বলি আমি মন্দিরে যাচ্ছি তাহলে মন্দিরম গচ্ছামি, গচ্ছামহ, বয়ম মন্দিরম গচ্ছামহ। যদি বলি আমি গ্রন্থাগারে যাচ্ছি গ্রন্থাগারম গচ্ছামহ, ঠিক আছে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, অনেকেরই ভুল হয়, বারবার বলার পরও এটা ভুল হয়। তো যাওয়া ক্রিয়া গতি বোঝালে, যাওয়া বোঝালে যেখানে যাচ্ছি সেটা কর্ম। একজন করেছেন অপাদান করে, এই সরি অধিকরণ করেছেন বিদ্যালয়ে গচ্ছামহ, এটা কিন্তু ভুল, ঠিক আছে। তো ঠিক করে নেবেন, এটা যারা বিদ্যালয়ে করেছেন তারা ঠিক করে নেবেন। তো কি বলা হলো যে গমন ক্রিয়া বোঝালে, গতি বোঝালে, গতি অর্থাৎ যে কোনো ধাতু যদি থাকে, গচ্ছতি, এতি, ইয়াতি, এই সবগুলোরই মানে হচ্ছে যাওয়া। তো এই গতি অর্থক যে কোনো ধাতু থাকলেই কিন্তু যেখানে যাচ্ছি সেটা কর্ম হবে। তো বিদ্যালয়ম গচ্ছামহ, তাহলে বাক্যটি কি হলো? বয়ম গৃহাৎ দ্বিচক্রি কয়া বিদ্যালয়ম গচ্ছামহ। যেহেতু বয়ম আছে তাই উত্তম পুরুষ হবে, আর বয়ম বহুবচন আছে মানে উত্তম পুরুষের বহুবচন, তাহলে গচ্ছামি, গচ্ছাবহ, গচ্ছামহ, তাহলে বয়ম গচ্ছামহ, ঠিক আছে। তাহলে বয়ম গৃহাৎ দ্বিচক্রি কয়া বিদ্যালয়ম গচ্ছামহ, এটি হচ্ছে এই বাক্যের অনুবাদ। কারো কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। তাহলে আমরা সেকেন্ড বাক্যে যাচ্ছি। তুমি দুহাত দিয়ে ফলগুলো খাচ্ছ। তুমি দুহাত দিয়ে ফলগুলো খাচ্ছ। এখানে খাওয়া ক্রিয়া, সেই খাওয়া ক্রিয়াটা করছো তুমি, তো তুমি এখানে কর্তা। সেই তুমির জন্য কি পদ বসবে? ত্বম। যেহেতু এক বচন বলতে তুমি, তো ত্বম, ত্বম হলো দুহাত দিয়ে ফলগুলি খাচ্ছ। তো খাওয়া ক্রিয়া বোঝাচ্ছে খাচ্ছ, খাওয়া ক্রিয়া, সেই খাওয়া ক্রিয়াতে সাহায্য করছে দুটো হাত, দুটো হাতের দ্বারা, দুহাত দিয়ে। তো হাত কথার অর্থ হচ্ছে হস্ত, ঠিক আছে। এবার দুটো হাত দিয়ে বোঝাচ্ছে, তাহলে দ্বিবচন হবে। হাত এখানে করণ, হ্যাঁ, তো করণ মানে তৃতীয়া বিভক্তি, তার দ্বিবচন, তৃতীয় দ্বিবচন কি? হস্তাভ্যাম, ঠিক আছে। হস্তেন হস্তাভ্যাম হস্তৈহি, তো হস্তাভ্যাম, দুহাত দিয়ে যেহেতু হস্তাভ্যাম। ফলগুলি খাচ্ছ, তো ফলগুলি এখানে কি? ফল কি হবে? কর্ম, তাই তো, ফলটা হচ্ছে কর্ম। আর ফলগুলি বলা আছে, বহু বচন বলা হচ্ছে, তো ফলানি, ফলম ফলে ফলানি, দ্বিতীয়ার বহু বচন ফলানি। ত্বম হস্তাভ্যাম ফলানি খাচ্ছ, ত্বম আছে যেহেতু কর্তা, তাই তাকে অনুসরণ করে কি হবে? খাদসি। হ্যাঁ, খাদসি,
মধ্যম পুরুষের এক বচন, ত্বম এক বচন আছে মানে খাদসি, ত্বম হস্তাভ্যাম ফলানি খাদসি, হয়ে গেল। স্যার ভক্ষসী করা যাবে তো? হ্যাঁ, ভক্ষসী, না ভক্ষ, ভক্ষসি, না ভক্ষতে ভক্ষয়তি হয়, ভক্ষয়তি, আচ্ছা ভক্ষয়সি হবে। আচ্ছা। এটা হলো তাহলে ত্বম হস্তাভ্যাম ফলানি খাদসি অথবা ভক্ষয়সি। তারপর 3 নম্বর বাক্য, মহিলারা রান্নাঘরে ভাত রান্না করছে। মহিলারা রান্নাঘরে ভাত রান্না করছে। তো মহিলারা কথার অর্থ হচ্ছে মানে কথা বহুবচন আছে, কর্তা এখানে মহিলা, তো মহিলা শব্দ হয় সংস্কৃতে, ঠিক আছে, মহিলা শব্দ সংস্কৃতে আছে, তো তার বহুবচন হবে বালিকা শব্দ, মানে লতা শব্দের মতোই লতাহা হয় বহুবচন, এখানেও মহিলাহা, ঠিক আছে, তাহলে মহিলারা হচ্ছে মহিলাহা। রান্নাঘরে ভাত রান্না করছে, রান্নাঘরে, তো রান্নাঘরে এখানে কোন কারক হবে? অধিকরণ কারক হবে। অধিকরণ। হ্যাঁ, অধিকরণ কারক, ঠিক আছে, রান্নাঘরটা হচ্ছে অধিকরণ, তো অধিকরণ কারক এখানে হবে। তো রান্নাঘর স্যার এটা অর্ধেক- পাঠ্যশালে লিখেছি। রন্ধনশালায় আমি লিখেছি স্যার, হ্যাঁ রন্ধনশালায় আমি লিখেছি, এটা হবে। হ্যাঁ ঠিক আছে, রন্ধন শালে যারা করেছেন তারা ভুল করেছে, ঠিক আছে, কথাটা হচ্ছে শালা আকারান্ত, রন্ধনশালা অথবা পাকশালা, ঠিক আছে, তো এটা আকারান্ত শব্দ মানে লতা শব্দের মতো, তার সপ্তমীর এক বচনে কি হবে? লতায়াম। পাকশালায়াম। হ্যাঁ, লতায়াম লতায়াম যেমন হলো নাম, সেরকম রন্ধনশালায়াম অথবা পাকশালায়াম, ঠিক আছে, মহিলাহা পাকশালায়। রন্ধন কক্ষে এখানে যে যিনি করেছেন, কক্ষে হয় না, কক্ষা শব্দ, কক্ষায়াম, এটা কক্ষায়াম হবে, ঠিক আছে। যদি আপনি রন্ধন গৃহে করতেন তাহলে ঠিক ছিল, গৃহ শব্দ, রন্ধন গৃহে, পাক গৃহে, কক্ষা শব্দ কিন্তু আকারান্ত, তো পাকশালায়াম, রন্ধনশালায়াম, পাক গৃহে, রন্ধন গৃহে, পাক কক্ষায়াম, রন্ধন কক্ষায়াম, যে কোনো কিছু করা যাবে, ঠিক আছে। তাহলে কি রান্না করছে? ভাত রান্না করছে, তো অন্নম, ঠিক আছে, অন্নম। স্যার এটা তন্ডুলম করেছি। হ্যাঁ, তন্ডুলমও হবে, ঠিক আছে, তন্ডুলম বলা যায়, অন্নমও বলা যায়, ঠিক আছে। তো রান্না করা হচ্ছে পচ ধাতু, পচতি হয়, তো মহিলাহা বহুবচন আছে মানে পচন্তি হবে, আর এটা প্রথম পুরুষ হবে যেহেতু অহম বা ত্বম নেই এখানে, তো মহিলাহা আছে তাহলে পচন্তি, মহিলাহা পাকশালায়াম অন্নম পচন্তি, ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর বাক্য। তারপর 4 নম্বর বাক্য আছে, শিক্ষক আমাকে রাস্তায় দেখছে। শিক্ষক আমাকে রাস্তায় দেখছে, তো দেখা হচ্ছে এখানে ক্রিয়া, সেই ক্রিয়াটি হচ্ছে শিক্ষক, তাহলে শিক্ষক হচ্ছে কর্তা, তাই শিক্ষক একজনই শিক্ষক বলা হচ্ছে, তাহলে শিক্ষক শিক্ষক আমাকে, আমাকে দেখছে, তাহলে আমি হচ্ছে এখানে কর্ম, তাই তো, আমাকে দেখছে শিক্ষক, যদি শিক্ষক কর্তা, আমাকে দেখছে যদি আমি হচ্ছি কর্ম, তো আমি কর্ম হয়ে গেলে অসমত যে শব্দ আমরা পড়েছিলাম, সেই অসমত শব্দের আমরা তো প্রথমাটা দেখেছিলাম অহম আবাম বয়ম, এরকম দ্বিতীয় রূপ আছে, সেই দ্বিতীয়টা হবে যেহেতু কর্মে দ্বিতীয় হয়, তাহলে আমাকে, আমি যেহেতু এখানে কর্ম, তাহলে অসমত শব্দের দ্বিতীয় এক বচন হবে, তো অসমত দ্বিতীয় এক বচন হচ্ছে মাম, ঠিক আছে, ময়াকা ময় হসন্ত, মাম, তো শিক্ষক মাম। রাস্তায়, রাস্তাটা এখানে অধিকরণ কারক, তো অনেকে পথে, পথ্যাম এসব পড়েছেন, ঠিক আছে, সেটা কিন্তু ভুল, কারণ পথ এই শব্দটা কিন্তু একটু আলাদা, পথিন শব্দ, এটা রূপটা একটু খটোমটো আছে। স্যার মার্কে করতে হবে না? স্যার, মার্গে লিখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্গেটা হচ্ছে সহজ, হ্যাঁ, মার্গ শব্দ অকারান্ত, ঠিক আছে, মার্গ হয়, তার সপ্তমী এক বচনে মার্গে হবে। পথ শব্দটা একটু জটিল, ঠিক আছে, রূপটা একটু অন্য রকমের হয়। হ্যাঁ,
না না, কথায়ামও হবে না, ওগুলো হবে না। কথায়নটা হবে না তাহলে? না 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 না, কথায়াম রূপটা হচ্ছে ও, পন্থা, পন্থানু, পন্থানা, এরকম রূপ হয়, ঠিক আছে। সপ্তমী ওই পথি রূপটা হয়, পথি হয় হস্যি, পথি। তাহলে রাস্তায় শব্দটার সংস্কৃত শব্দ কি হবে? মার্গ, আচ্ছা মার্গ শব্দ অকারান্ত, তার সপ্তমী বলছেন মার্গে, ঠিক আছে। আচ্ছা। হুম। তাহলে শিক্ষকः মাম মার্গে দেখছে মানে পশ্যতি, দৃশ ধাতু, তার রূপ হয় পশ্যতি। তাহলে এক বছর শিক্ষকः এক বছর আছে, তাই শিক্ষকः পশ্যতি। তো শিক্ষকः মাম মার্গে পশ্যতি। স্যার ও, স্যার মার্গেটা আগে মানে শিক্ষকः মার্গে মাম পশ্যতি, এটা ভুল হবে না? না না, আপনি মানে এটা ক্রমটা যে কোনো চেঞ্জ করতে পারেন, ভুল নেই, ঠিক আছে? এ- এটা হবে স্যার না? হ্যাঁ, মানে সিকোয়েন্সটা বলছেন তো আপনি, যে মার্গেটা হ্যাঁ আগে দেখবেন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা যে কোনো করতে লিখেছি পারেন আপনি। ওভার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি সে প্রথমে মাম পশ্যতি শিক্ষকः মার্গে এইরকমও করতে পারেন, আচ্ছা সংস্কৃতে এটা যে কোনো কিছু করতে পারেন, ঠিক আছে। আচ্ছা। 1 মিনিট একটু ধরুন। আচ্ছা, তারপর 5 নম্বর বাক্য। 5 নম্বর বাক্য আছে মিত্রেরা মাঠে ফুটবল খেলছে, ঠিক আছে। তো এখানেও ক্রিয়া হচ্ছে খেলা, খেলছে, সেটা করছে মিত্রেরা। তো মিত্র হচ্ছে এখানে কর্তা, তো মিত্রেরা বলা আছে বহু বচন, তাই তো। মিত্র শব্দ হচ্ছে নপুংসক লিঙ্গ, মিত্রম, মিত্রে, মিত্রাণী এরকম রূপ হয়, ঠিক আছে, নপুংসক লিঙ্গ। তাই রূপটা তাহলে কি হবে, মিত্রেরা বহু বচন আছে, তাহলে কি হবে মিত্রাণী। মিত্রাণী। মিত্রা। মিত্রাহা কিন্তু ভুল, ঠিক আছে। মিত্রাহা করলে অর্থ আলাদা হয়ে যাচ্ছে, মানে মিত্র শব্দই যদি আমরা নপুংসক লিঙ্গে প্রয়োগ করি তাহলে তার অর্থ হচ্ছে বন্ধু, ফ্রেন্ড। আর যদি পুংলিঙ্গে প্রয়োগ করি অর্থ হয়ে যাচ্ছে সূর্য। মিত্রহ মানে সূর্য, মিত্রম মানে বন্ধু, ঠিক আছে। স্যার স্যার বলুন। স্যার সখা করলে হবে না? হ্যাঁ, সেটা তো হবেই, সে বন্ধু, সখা এগুলো তো করাই যাবে। বন্ধু শব্দ প্রয়োগ করে উকারান্ত শব্দ, সাধু শব্দের মতো, বন্ধু। স্যার সখা তাহলে হবে? সখা হবে। তাহলে মিত্র শব্দ প্রয়োগ করতে গেলে নপুংসক লিঙ্গে করতে হবে, ঠিক আছে, বন্ধু অর্থে। তাহলে মিত্রেরা মানে মিত্রাণী করতে হবে। আর সখা করতে গেলে কিন্তু সখায়হ, হ্যাঁ সখা হয় হয়। হ্যাঁ, সেটা করতে হবে, ঠিক আছে। তো মিত্রাণী হলো। মাঠে, মাঠে হচ্ছে, মাঠ হচ্ছে খেলার মাঠ বলে ক্রীড়াঙ্গনা। ক্ষেত্রে কেউ কেউ করেছেন, ঠিকই আছে, ভুল মানে ফলক বলা যেতে পারে, ক্ষেত্র শব্দ। মাঠ হচ্ছে অধিকরণ এখানে, তাই ক্ষেত্রে বলা যেতে পারে, ক্রীড়াঙ্গনে বলা যেতে পারে, ঠিক আছে। ক্রীড়াঙ্গনে, ক্ষেত্রে, ঠিকই আছে। ফুটবল খেলছে, ফুটবল মানে পাদকন্দুকম, তো দ্বিতীয় এক বচনে কর্ম, যেহেতু পাদকন্দুকমই হচ্ছে এটা, ঠিক আছে, পাদকন্দুকম খেলছে। ক্রীডন্তি, মিত্রাণী আছে বহুবচন, এই ক্রীডন্তি প্রথম পুরুষের বহুবচন, তাহলে মিত্রাণী ক্রীড়াঙ্গনে পাদকন্দুকম ক্রীডন্তি, ঠিক আছে। মিত্রেরা মাঠে ফুটবল খেলছে, অনুবাদ হচ্ছে মিত্রাণী ক্রীড়াঙ্গনে পাদকন্দুকম ক্রীডন্তি। তারপর 6 নম্বর বাক্য, দুজন শিশু বিদ্যালয়ে নাচ করছে, ঠিক আছে। তো দুজন শিশু বিদ্যালয়ে নাচ করছে, নাচ করা এখানে ক্রিয়া, সেটা করছে শিশু, তার সংখ্যা হচ্ছে 2, তাহলে প্রথম আর দ্বিবচন।
শিশু শব্দের প্রথমার দ্বিবচন। তো শিশু শব্দ হচ্ছে আমরা দীর্ঘ হ্যাঁ দীর্ঘ সাধু উপকার শব্দ পড়েছিলাম। হ্যাঁ সাধু শব্দ সাধুহু, সাধু সাধাবাহ, এরকম রূপটা হচ্ছে সাধুহু, সাধু সাধাবাহ। তাহলে দ্বিবচন এই রূপটা হচ্ছে শিশুহু, শিশু শিশাবাহ। তাহলে দ্বিবচন দুজন শিশু যেহেতু প্রথমার দ্বিবচন, তাহলে শিশু রূপটা হবে। ঠিক আছে, তাহলে শিশু বিদ্যালয়ে নাচ করছে, তাহলে বিদ্যালয় হচ্ছে এখানে অধিকরণ করো, তাহলে সপ্তমীর এক বচনে বিদ্যালয়ে। শিশু দীর্ঘ উকার, তালবস্যয় হস্য, তালবস্যয় হস্যই, তালবস্যয় দীর্ঘ উ। তাহলে শিশু বিদ্যালয়ে আর নাচ করছে, নাচ করা ধাতু হচ্ছে নৃত্যতি, নৃত্য ধাতু, তার রূপটা হচ্ছে নৃত্যতি। আর দুজন শিশু আছে যেহেতু, তাহলে কি হবে দ্বিবচন, তাই তো, প্রথম পুরুষের দ্বিবচন, তাহলে নৃত্যতি নৃত্যতঃ, নৃত্যন্তি এরকম রূপ হয়, তাহলে নৃত্যতঃ। নৃত্যতঃ যিনি করেছেন এখানে যেটা লেখা আছে এটা কিন্তু ভুল, তয় জফলা, নৃত্যতঃ। ঠিক আছে, স্যার হ্যাঁ স্যার বলছিলাম স্যার এখানে বলুন বলুন, একজন বলুন, দীপ মহোদয় বলুন। স্যার শিশু শিশু বিদ্যালয়ে নিত্যম পুরুষ হওয়া বললে হবে না? হ্যাঁ সেটা করলেও হবে, নিত্যম কুরুতহ করলেও হবে, কিন্তু কুরুতহ রূপটা হবে ওখানে। ঠিক আছে, আগে একজন করেছেন করতহ লিখেছেন, তিনি ভুল করেছেন। নিত্যম কুরুতহ করতে হবে, এখানে ক্রি ধাতু প্রয়োগ করতে হবে, সেটা কোনো দরকার নেই। যদি আমাদের সিঙ্গেল ধাতু আছে তাহলে আমরা কেন ভেঙে লিখবো, নিত্যতহ করলেই ঝামেলা মিটে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। নিত্যতঃ এটা কোন কারকে পড়লো বুঝলাম না এটা। নিত্যতহ তো কারো কোনো একটা ধাতুর উক্ত ক্রিয়াপদ, যেমন ভবতি ভবতঃ, ও আচ্ছা আচ্ছা নিত্যতে নিত্যতহ। আচ্ছা আচ্ছা। শিশু দ্বিবচন আছে তাই নিত্যতহ। ঠিক আছে, স্যার নিত্যম করলে ওটা কি হবে? করো নিত্যম, ওটার আবার ক্রি ধাতুর প্রয়োগ হয়, মানে করতি কুরুতহ কুরবন্তি এরকম রূপ হয়, তাহলে কুরুতহ দ্বিবচনে। ঠিক আছে, তবে একটু বুঝিয়ে দিন, একটু প্রবলেম হচ্ছে স্যার এই এই বাক্যটা। এই বাক্যটা আপনি প্রথমে ক্রি ধাতু ছেড়ে দিন, মাথায় বার করে দিন, আচ্ছা, ওই দুটো ওটা ঢোকালে গন্ডগোল হবে। ওই জন্য ঠিক আছে, হচ্ছে। তো আপনার নাচ করা ধাতু হচ্ছে নৃত ধাতু, হুম নৃত ধাতুর রূপ হয় কি নৃত্যতি, আমি লিস্ট দিয়েছিলাম, লিস্টে দেখতে পারেন, নৃত্যতি, তাই তো। হুম তাহলে এখানে কর্তা অনুযায়ী ক্রিয়াপদ হয়, তাহলে কর্তা এখানে কে, দুজন শিশু, হুম মানে দ্বিবচন আছে কর্তা, তাই তো। হুম তাহলে প্রথম পুরুষের দ্বিবচনে কি রূপ হবে, নৃত্যতি, নিত্যতঃ। হ্যাঁ নৃত্যতঃ, তাহলে শিশু বিদ্যালয়ে নৃত্যতঃ। ঠিক আছে, হুম স্পষ্ট। হুম এটাকেই এবার অন্যভাবে, মানে যে কোনো ক্রিয়াপদকে এরকম ভাবে করা যায় না, আমরা বলি না, বাংলাতেই বলি, দেখুন নাচছে এটিও বলা যায়, নাচ করছে এটিও বলা যায়, হুম তাই তো। হুম রাঁধছে এটিও বলা যায়, রান্না করছে এটিও বলা যায়, খেলছে খেলা করছে। তাহলে হুম। খেলছেটাকে আমি ভেঙে কি করছি, খেলা করছে, হুম। তো করছেটা হচ্ছে করা ক্রিয়া করি আমরা, তাই তো। আচ্ছা স্যার, যদি কৃত ধাতু আমরা প্রয়োগ করি তাহলে এখানে এই সেন্টেন্সটা কি দাঁড়াবে? বলছি তাহলে এইরকম আমরা যে ভেঙে বলি সেটাও সংস্কৃতেও হয়। নৃত্যতি বললাম মানে নাচছে, এটাকে আমি নাচ করছে এরকম আকারেও বলতে পারি, তো করছে সেখানে আমি ক্রি ধাতু প্রয়োগ করতে হবে, ক্রি ধাতুর রূপটা একটু শক্ত। ঠিক আছে, তো যারা ভাবছেন একটু শক্ত হয়ে যাচ্ছে, মাথায় ঢোকানোর দরকার নেই, যারা প্রশ্ন করছেন তাদের জন্য জাস্ট বলে দিচ্ছি। তো ক্রি ধাতুর রূপটা হচ্ছে করতি কুরুতহ কুরবন্তি, এরকম রূপ হয় প্রথম পুরুষেই, করতি এক বচনে, কুরুতহ দ্বিবচনে, বহুবচনে কুরবন্তি। ঠিক আছে, তাহলে নৃত্যম, তখন তাহলে নাচ করছে এটা নৃত্যম, তারপর শিশু যেহেতু যে দ্বিবচন, তাহলে কুরুতহ, নৃত্যম কুরুতহ, শিশু বিদ্যালয়ে নৃত্যম কুরুতহ, এরকম হবে। যাই হোক, এটা এখন মাথায় ঢোকানোর দরকার নেই, আপনারা সিম্পল ধাতু দিয়ে করুন, শিশু বিদ্যালয়ে নৃত্যতঃ। ঠিক আছে, হ্যাঁ 6 নম্বর বাক্য গেল। এবার হ্যাঁ শিশু শব্দটা কি সাধু সাধু শব্দের হ্যাঁ, মধ্যে রূপ হবে? হ্যাঁ হ্যাঁ,
উকারান্ত পুংলিঙ্গ। ঠিক আছে, তারপর 7 নম্বর বাক্য আমি হাসছি। ঠিক আছে, তো এটা একদম সরল বাক্য, আমি কর্তা, হাসা ক্রিয়া। তো আমি অহম, হাসছি, হসামি। অহম যেহেতু আছে উত্তম পুরুষ হবে, এক বচন হবে হসামি, অহম হসামি। ঠিক আছে, তারপর কি আছে বাক্য বাবা চাঁদ দেখছে। ঠিক আছে, বাবা চাঁদ দেখছে। তো এখানে কর্তা হচ্ছে বাবা, কর্ম চাঁদ, দেখা হচ্ছে ক্রিয়া। তো বাবা এটা হচ্ছে অকারান্ত প্রয়োগ করতে চাইলে জনকহ করতে পারেন, তাহলে অকারান্ত পুংলিঙ্গ শব্দ হলো জনকহ। ঠিক আছে, আর পিতা শব্দ হয় সেটা কিন্তু শব্দটা আলাদা, পিতৃ শব্দ। তার প্রথম এক বচনে পিতা রূপ হয়, দেখতে লাগবে লতা শব্দের মতো, কিন্তু সেরকম নয় কিন্তু। ঠিক আছে, এটা প্রথম এক বচনের রূপ পুংলিঙ্গ, পিতা। পিতা পিতারও পিতারা হয়, এরকম রূপ হয়। পিতা পিতে পিতা হয়, লতা লতে লতার মতো কিন্তু নয় এটা। পিতা এটা হচ্ছে প্রথম এক বচনের রূপ, পুংলিঙ্গ। ঠিক আছে, তো এই জায়গায় আপনি জনকহ করতে পারেন বাবা অর্থে, জনকহ অথবা পিতা। চাঁদ দেখছে, চাঁদ হচ্ছে কর্ম, তাহলে চন্দ্রম দেখছে। পশ্যতি, হ্যাঁ পশ্যতি, পিতা এক বচন আছে তাই পশ্যতি, তাহলে পিতা চন্দ্রম পশ্যতি। ঠিক আছে, তো যাদের আমি দেখে দিয়েছি, 4 জন পাঠিয়েছেন, 4 জন এটা দেখে দিয়েছি, মানে দেখেছি, কয়েকজনের ভুল আছে, কয়েকজন খুব ভালো করেছে। ঠিক আছে, তো পরের দিন থেকে মোটামুটি সকলে করার চেষ্টা করবেন। আর কিছু এখানে ডাউট আছে এই 8টা বাক্যের মধ্যে? না স্যার। ঠিক আছে, শিশু শব্দের একটু ফর্মগুলো বলে দিন। হ্যাঁ আমরা শব্দের বাজে পড়বো, হুম, সাধু শব্দের পড়বো। আগে আমি নাম প্রেজেন্টটা করে নিই। আচ্ছা স্যার। প্রিয়াঙ্কা চক্রবর্তী, শাকিলা খাতুন, সাধন কুমার দে, হ্যাঁ স্যার আছি। আচ্ছা, দেবদীপ মন্ডল, হ্যাঁ স্যার আছে। তায়ু রায়, সঙ্গীতা বিশ্বাস, হ্যাঁ স্যার আছে। অপাবৃতা দাস, হ্যাঁ স্যার আছে। তথাগত ব্যানার্জি, হ্যাঁ আছি স্যার। দীপালি রুহিদাস, আছি স্যার। সুজয় চক্রবর্তী, করণিকা, প্রিয়াঙ্কা সাহা, হ্যাঁ স্যার আছে। শুভঙ্কর পাল, প্রফুল্ল মন্ডল, সায়ন মন্ডল, রামতনু চট্টোপাধ্যায়, হ্যাঁ ইয়ে স্যার। শুভদীপ জানা, অন্তলিকা হাঁসদা, আছে স্যার। শ্রুতি চাকি, নির্মল ঘোষ, আছে স্যার। অরূপ কর, চুমকি বিশ্বাস, ইয়েস স্যার। অনিতা বৈরাগী, বিশ্বনাথ বাসু। উপস্থিত স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখানে রাম শব্দের টেবিলটা পড়েছিলাম, লতা শব্দের টেবিল পড়েছি, ঠিক আছে, ফল শব্দের টেবিল পড়েছি, সাধু শব্দের টেবিলটা কি আমরা পড়েছিলাম মনে হচ্ছে, তাই তো? তো আচ্ছা আর একটু হ্যাঁ স্যার করেছি। তো আমি আরেকবার পাঠ করে দিচ্ছি। তো এই যে শিশু শব্দটা এই সাধু শব্দের মধ্যে, ঠিক আছে, শিশু শিশাবা এরকম রূপ হবে। আমি আরেকবার পাঠ করে দিচ্ছি এই সাধু থেকে। উকারান্তস্য পুংলিঙ্গিনঃ সাধু শব্দস্য রূপাণি সাধুঃ সাধু সাধবঃ সাধুম সাধু সাধূন সাধুনা সাধুভ্যাং সাধুভিঃ সাধবে সাধুভ্যাং সাধুভ্যঃ
साधोः साधुभ्यां साधुभ्यः साधोः साधवोः साधुषु साधो साधु साधवः। তারপর মুনি শব্দ ইকারান্তস্য পুংলিঙ্গিনঃ মুনি শব্দস্য রূপাণি মুনিঃ মুনি মুনয়ঃ মুনিম মুনি মুনীন মুনিনা মুনিভ্যাম মুনিভিঃ মুনয়ে মুনিভ্যাম মুনিভ্যः মুনেঃ মুনিভ্যাম মুনিভ্যः মুনেঃ মুন্योः মুনীনাম মুনৌ মুন্योः মুনিষু মুনে মুনি মুনয়ঃ। এই হচ্ছে সাধু শব্দ এবং মুনি শব্দ। এর পরেরটা আমরা পড়বো আজকে, ঠিক আছে? তো আগের দিনের মতোই আমি একবার করে বলবো, আপনারা একজন করে দুবার করে বলবেন। তো আমরা ইকারান্ত একটা শব্দ পড়লাম, ওটা হচ্ছে মুনি শব্দ। তার বৈশিষ্ট্য কি ছিল? পুংলিঙ্গ ছিল সেটা, ঠিক আছে? ইকারান্ত পুংলিঙ্গ মুনি শব্দ ইকারান্ত ছিল, এটা ইকারান্ত ছিল কিন্তু পুংলিঙ্গ। যখন ইকারান্ত আরেকটি পড়বো আজকে, সেটা স্ত্রীলিঙ্গ, ঠিক আছে? মতি শব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গী শব্দ, ইকারান্তই কিন্তু স্ত্রীলিঙ্গী। স্যার ইকারান্ত কোনটা পুংলিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ বুঝবো কি করে? হ্যাঁ, এটা তো আপনাকে ওই শব্দের থেকেই বুঝতে হবে, ওরকম ভাবে জাস্ট শব্দ দেখে বোঝা যাবে না, ঠিক আছে? প্রয়োগ দেখে বোঝা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগ দেখে বোঝা যায়, তার বিশেষণ দেখে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনার যে কোনো শব্দের যে কোন লিঙ্গ সেটা ওই জাস্ট ব্যবহারের মাধ্যমে বুঝতে হবে। এই যে মিত্র শব্দ এই নপুংসক লিঙ্গ, এটা আপনি মিত্র শব্দটিকে দেখে বুঝতে পারবেন না, তার প্রয়োগ যখন হবে মিত্রম লিখবেন আপনি, মিত্রে লিখবেন, মিত্রাণী কেউ লিখছে সেটা পড়লেন আপনি, এরকম দেখে আপনি বুঝলেন যে মিত্র শব্দটা তাহলে নপুংসক লিঙ্গ। তো এই রকম ভাবে বুঝতে হবে, মানে আপনার কোনো পার্টিকুলার কোনো ইন্ডিকেটর নেই যে এইটা আছে বলে এটা নপুংসক লিঙ্গ বা এটা স্ত্রীলিঙ্গ। কেন স্যার, সেন্টেন্সের কনটেক্সটে তো বোঝা যাবে, হ্যাঁ, আলাদা করে বোঝা যাবে না? হ্যাঁ, কনটেক্সটে বোঝা যাবে, কনটেক্সটে বোঝা যাবে তো স্যার। কনটেক্সটে সব ক্ষেত্রে বোঝা যায় না, যেখানে কোনো বিশেষণ থাকবে সেখানে বোঝা যাবে, ঠিক আছে? এরকম। আচ্ছা, আমি পড়ছি একবার। ইকারান্তস্য স্ত্রীলিঙ্গিনঃ মতি শব্দস্য রূপাণি। তো পড়ুন প্রথমে অন্তলিকা হাসদা মহোদয়। इकारन्तस्य स्त्रीलिङ्गिनः मति शब्दस्य रूपाणि। আবার इकारन्तस्य स्त्रीलिङ्गिनः मति शब्दस्य रूपाणि। মতিঃ মতি মতয়ঃ मतिः मति मतयः। আবার मति मतिः मति मतयः। মতিম মতি মতিঃ मतिं मति मतिः। मतिं मति मतिः। ঠিক আছে। তারপর অপাবৃতা মহোদয়। মত্যা মতিভ্যাম মতিভিঃ मत्या मतिभ्यां मतिभिः। मत्या मतिभ्यां मतिभिः। মত্যৈ মতয়ে মতিভ্যাম মতিভ্যः। এখানে দুটো করে রূপ, ঠিক আছে? চতুর্থীর এক বচনেই দুটো রূপ, মানে যে কোনো একটি রূপ আপনি ব্যবহার করতে পারেন। মত্যইটাও চতুর্থীর এক বচনের রূপ, মতয়েটাও চতুর্থীর এক বচনের রূপ, ঠিক আছে? বলুন। मत्तै मतये मतिभ्यां मतिभ्यः। मत्तै मतये मतिभ्यां मतिभ्यः। ঠিক আছে। তারপর বিশ্বনাথ মহোদয়। মত্যাহ মতেঃ মতিভ্যাম মতিভ্যः मत्याया मतेः मतिभ्यां मतिभ्यः। मत्याः मतेः मतिभ्यां मतिभ्यः।
मत्याः मतेः मत्योः मतीनां मत्याः मत्याः मतेः मत्योः मतीनां मत्याः मतेः मत्योः मत्योः मतीनां मतीनां ঠিক আছে। তারপর চুমকি মহোদয়া मत्यां मतौ मत्योः मतिषु मत्यां मतौ मत्योः मतिषु मत्यां मतौ मत्योः मतिषु मते मति मतयः मते मति मतयः मते मति मतयः। ঠিক আছে, তো আমি পুরোটা আবার পড়ছি। ইকারান্তস্য স্ত্রীলিঙ্গিনঃ মতিশব্দস্য রূপাণি মতিঃ মতি মতয়ঃ মতিম মতি মতিঃ মত্য়া মতিভ্যাম মতিভিঃ মত্যৈ মতয়ে মতিভ্যাম মতিভ্যः मत्याः मतेः मतिभ्यां मतिभ्यः मत्याः मतेः मत्योः मतीनां मत्यां मतौ मत्योः मतिषु मते मति मतयः। এই হচ্ছে মতি শব্দ, ঠিক আছে। এরপর আমরা একটা আগের দিন আমরা ধাতু পড়েছিলাম, ভূ ধাতু, তাই তো? ভূ ধাতুর লট লকারটা পড়েছিলাম, ভবতি ভবতঃ ভবন্তি, ভবসি ভবথঃ ভবথ, ভবামি ভবাবহ ভবামহ। এই ভূ ধাতু কিরকম বলেছিলাম? পরস্মৈপদী। তো পরস্মৈপদী যত ধাতু আছে সবগুলোর কিন্তু স্ট্রাকচারটা এরকম, ওই তি তহ অন্তি সি থহ থ মি বহ মহ, ঠিক আছে? স্ট্রাকচারটা এরকমই হবে। আজকে একটা ধাতু পড়বো, সেটা হচ্ছে আত্মনেপদী। তো আত্মনেপদীর স্ট্রাকচারটা কিরকম হয় সেটা দেখার জন্য আমরা আজকে সেব ধাতুটা পড়ব। আত্মনেপদী সেব ধাতু, তাহলে আমি পড়ছি, আপনারা একবার পড়বেন। ওকে। सेब धातोः आत्मनेपदिनः लट् लकारस्य रूपाणि। देवदीप मंडल महोदय সে বলবো, বলুন। সেব ধাতঃ আত্মনেপদিনঃ লট লকারস্য রূপাণি। আবার আরো সেব ধাতঃ আত্মনেপদিনঃ লট লকারস্য রূপাণি। सेवते सेवेते सेवन्ते সেবতে সেবেতে সেবন্তে সেবতে সেবেতে সেবন্তে। सब दीपाली महोदय सेवसे सेवेथे सेवध्वे सेवेसे सेवसे सेवेसे ना सेवसे सॉरी सेबसे सेबेथे सेबवे আবার सेबथे सेबेथे सेबद्वे सेवे सेवावहे सेवामहे सेबे सेवावहे सेवामहे सेबे सेवावहे सेवामहे। ঠিক আছে। তো আত্মনেপদী তার স্ট্রাকচারটা সব আত্মধাতুরই এইরকমই, তে এতে অন্তে সে এথে অধ্বে এ আবহে আমহে এরকম। তাহলে আমি আবার পাঠ করছি পুরোটা। সেব ধাতোঃ আত্মনেপদিনঃ লট লকারস্য রূপাণি सेवते सेवेते सेवन्ते सेवसे सेवेथे सेवध्वे सेवे सेवावहे सेवामहे। ঠিক আছে?
এই হচ্ছে আত্মনেপদী সেট ধাতু। আত্মনেপদী যেমন ধাতু আছে বেশিরভাগ ধাতুই এইরকম রূপ। ঠিক আছে, যদি লভাতে বলি, লভ ধাতু, লভতে, লভেতে, লভন্তে, লভসে, লভেথে, লভধ্বে, লভে, লভাবহে, লভামহে। ঠিক আছে, এই তো এই হলো শব্দরূপ পাঠ। আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন। ঠিক আছে, তো বাচ্য পরিবর্তন সংস্কৃতে কিরকম ভাবে হয়, আমরা যেহেতু এখন সরল যে বাক্যগুলো শিখেছি সবগুলোই কর্তৃবাচ্য। ঠিক আছে, তো আমরা সামান্য অনুবাদ শিখেছি, এখন সামান্য অনুবাদ যেগুলো হয়। ঠিক আছে, তো তারপর সেটা কিভাবে আমরা বাচ্য পরিবর্তন করব সেইটি আজকে একটু দেখব। ঠিক আছে, আচ্ছা স্ক্রিন শেয়ার করছি। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ। তো সংস্কৃতে বাচ্য হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, বাচ্য 3 প্রকার। কি কি? কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। তো সংস্কৃতে 3 প্রকারের বাচ্য হয়। কর্তৃবাচ্য, এটা প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে কর্মবাচ্য, তৃতীয় প্রকার হচ্ছে ভাববাচ্য। এই 3টে বাচ্য হচ্ছে। এবার এই বাচ্যগুলোর নাম কিভাবে হয়েছে, সেই নামগুলো পর্যালোচনা করলেই কিন্তু আমরা এই বাচ্যগুলোর কিছু বৈশিষ্ট্য পেয়ে যাব। তো কর্তৃবাচ্য, একটি বাচ্চার নাম হচ্ছে কর্তৃবাচ্য, মানে সেই বাচ্চাতে কর্তা হচ্ছে প্রধান। এই যে প্রধান হয় তার নাম অনুযায়ী তো নামকরণ হয়। ধরো একটা বাড়ি তৈরি হলো, তো বাড়ির মধ্যে যে মেন কর্তা তার নামই বাড়িটার নাম হবে, বা কোনো কোম্পানি খোলা হলো কোম্পানির নামটা তার নামে হবে। তো এখানেও কর্তৃবাচ্যে কি কর্তা প্রধান বলে, কর্তার নাম অনুযায়ী সেই বাচ্চার নাম হলো কি বাচ্য? কর্তৃবাচ্য। কর্মবাচ্য তো সমানভাবে কর্মপ্রধান, তাই কর্মের নাম অনুযায়ী তার নাম হলো কর্মবাচ্য। ভাববাচ্যে ভাব প্রধান, ভাব মানে হচ্ছে ক্রিয়া, ভাববাচ্যে ক্রিয়া প্রধান, তাই এর নাম হচ্ছে ভাববাচ্য। এই 3টি হচ্ছে বাচ্য: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। এই 3টি বাচ্যের কি কি বৈশিষ্ট্য এবং একটি বাচ্য থেকে আরেকটি বাচ্যতে পরিবর্তন করতে গেলে কি কি নিয়ম আছে সেটা আমাদের আলোচ্য বিষয়। সর্বপ্রথম আসছে কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য আমরা সকলে জানি, মানে আমরা যেটা শিখেছি এতদিন, যে বাক্যগুলো শিখেছি সেগুলো সবগুলোই কর্তৃবাচ্যে। কর্তাই সেখানে প্রধান, কর্তার উপর জোর দেওয়া হচ্ছে। ঠিক আছে, তা কর্তৃবাচ্যের কি কি বৈশিষ্ট্য আছে দেখুন, লেখা আছে কর্তৃবাচ্যে কর্তা প্রধান এবং তাকে অনুসরণ করেই ক্রিয়াপদ হয়। ঠিক আছে, কর্তৃবাচ্যে কর্তা প্রধান হয় এবং কর্তাকে অনুসরণ করে ক্রিয়াপদ হয়। তাই তো আমরা দেখেছি এগুলো। যেমন আমি যদি বাক্য বলি রামঃ গ্রন্থম পঠতি, তাহলে এখানে প্রধান কিন্তু রাম, এই বাক্যতে প্রধান হচ্ছে রাম, রামঃ, এবং যে প্রধান তাকে অনুসরণ করে সবসময় ক্রিয়াপদ হয়। তাই এখানে রামঃকে অনুসরণ করে কিন্তু পঠতি ক্রিয়াপদরা হচ্ছে। যদি রামঃর জায়গায় রামও থাকতো তাহলে কি হতো? পঠতঃ। পঠতঃ। হ্যাঁ, যদি অহম থাকতো কর্তা তাহলে কি হতো? পঠামি। ত্বম থাকলে পঠাসি।
তাহলে এখানে কি ব্যাপারটা হচ্ছে যে ক্রিয়াপদরা কিন্তু কর্তাকে অনুসরণ করছে, তাই তো? কর্তা যেমন হবে ক্রিয়াপদ তাকে ফলো করবে, কারণ যে প্রধান তাকেই সবাই ফলো করে, তার কথা সবাই মেনে চলে, তাই তো? অফিসে বস প্রধান, সেই বসের কথা সবাই মেনে চলে, বসকে সবাই অনুসরণ করবে। সেরকম এখানেও কর্তা যেহেতু প্রধান, তাহলে কর্তাকেই অনুসরণ করবে ক্রিয়াপদ অবভিয়াসলি। তো সেরকম কর্তা এখানে প্রধান, কর্তাকে অনুসরণ করছে, রামঃ পঠতি। আর কি বৈশিষ্ট্য আছে? কর্তায় প্রথমা বিভক্তি হয়, ঠিক আছে? কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি হয়, কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়। মানে আমরা এটা সামান্য নিয়ম জানি, সেটা কর্তৃবাচ্যের নিয়ম, ঠিক আছে? তাহলে কর্তৃবাচ্য আমরা এখন কি মনে হচ্ছে আমরা কর্তৃবাচ্য জানি, যেটা আমরা জানি সেটাই কর্তৃবাচ্য, ঠিক আছে? বৈশিষ্ট্যগুলো জাস্ট লেখা আছে এখানে। কি কর্তৃবাচ্যে কর্তা প্রধান হয় এবং কর্তাকে অনুসরণ করেই ক্রিয়াপদ হয়, প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় হচ্ছে কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা হয়, কর্তাতে প্রথমা বিভক্তি হচ্ছে। এরকম কর্মেতে দ্বিতীয় বিভক্তি হয়, কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া। উদাহরণ যেমন রামঃ গ্রন্থম পঠতি, ঠিক আছে? তাহলে রাম এখানে কর্তা, সে প্রধান, তাকে অনুসরণ করে পঠতি ক্রিয়াপদটা হচ্ছে, এবং রামে প্রথমা আছে, গ্রন্থ যেহেতু কর্ম তাই গ্রন্থে দ্বিতীয়া আছে। তাহলে রামঃ গ্রন্থম পঠতি হয়ে গেল। এই হচ্ছে কর্তৃবাচ্য। তো এটা সহজই। এর পরে যেটা আছে কর্মবাচ্য, সেটা একটু বোঝার বিষয়। তো কর্মবাচ্যের কি কি বৈশিষ্ট্য? তাহলে আমি যেমন বললাম যে এই বাচ্যগুলোর নামগুলো দেখেই কিন্তু তার বৈশিষ্ট্যটা একটু বোঝা যাবে। তাহলে কর্মবাচ্য মানে এখানে কি বোঝা যাচ্ছে? এখানে কে প্রধান হবে? কর্মপ্রধান। এখানে কর্ম হবে প্রধান, তো সেটাই প্রথম বৈশিষ্ট্য লেখা আছে। কর্মবাচ্যে কর্ম প্রধান, এবং যে প্রধান হয় তাকেই সবাই অনুসরণ করে। আগেতেই আমি বললাম, যেহেতু কর্তৃবাচ্যে যখন আমরা দেখছিলাম তখন কর্তা যেহেতু প্রধান ছিল, তাই কর্তাকে ক্রিয়াপদ অনুসরণ করছিল। রামঃ হলে গচ্ছতি, রামাহা হলে গচ্ছন্তি, অহম হলে গচ্ছামি, ত্বম হলে গচ্ছসি। মানে কর্তা ঠিক ঠিক যেমন যেমন পরিবর্তন হচ্ছে তাকে অনুসরণ করে ক্রিয়াপদ পরিবর্তন হচ্ছে। কেন পরিবর্তন হচ্ছিল? যেহেতু কর্তা ওখানে প্রধান ছিল। কর্মবাচ্যে কে প্রধান? কর্ম প্রধান। তাহলে ক্রিয়াপদ এখানে কিন্তু কর্মকে অনুসরণ করবে, কর্তাকে নয়। কর্তা যাই থাকুক না কেন, ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করবে, ঠিক আছে? যেহেতু এখানে কর্ম প্রধান, তাহলে প্রথম বৈশিষ্ট্য কি লেখা আছে? কর্মবাচ্যে কর্মপ্রধান এবং তাকে অনুসরণ করেই ক্রিয়াপদ হয়, ঠিক আছে? কর্মবাচ্যে কর্মপ্রধান, তাকে অনুসরণ করেই ক্রিয়াপদ হয়। দ্বিতীয় নিয়ম, দ্বিতীয় বৈশিষ্ট্য কি আছে? কর্মবাচ্যে কর্মে প্রথমা হয়, ঠিক আছে? কর্তৃবাচ্যে আমরা দেখেছিলাম, আমরা সাধারণ যেটা জানি কি প্রথমা বিভক্তি হয় কর্তৃকারকে, কর্তাতে প্রথমা হয়। সেটা কিন্তু কর্তৃবাচ্যের আমরা যা জানি সব কর্তৃবাচ্যে। যেহেতু সেখানে কর্তা প্রধান, তাই কর্তায় সেখানে প্রথমা হচ্ছিল। যে প্রধান সেই তো ফার্স্টে হবে, ফার্স্ট যে জিনিসটা সেটা প্রথম যে কর্তা তাকেই দেয়া হয়, যে প্রধান সেই কোনো কিছুর ফার্স্ট কাজটা সে করে। তাহলে সেরকম প্রথমা বিভক্তি, প্রথম যে বিভক্তি সেটা কোথায় হবে? যে প্রধান তাতে হবে। তাহলে কর্তৃবাচ্যে যেহেতু কর্তা প্রধান ছিল তাতে প্রথমা বিভক্তি হচ্ছিল। কর্মবাচ্যে কর্ম যেহেতু প্রধান, তাহলে কর্মেতে প্রথমা বিভক্তি হবে, ঠিক আছে? কর্মবাচ্যে কর্মে প্রথমা বিভক্তি হবে, এটা খুব ইম্পর্টেন্ট। কর্মে প্রথমা বিভক্তি হবে। তাহলে কর্মে প্রথমা হয়ে গেলে কর্তায় কি হবে? কর্তায় তো আমরা জানতাম প্রথমা হয়, কিন্তু এখন দেখছি কর্মে প্রথমা হচ্ছে কর্মবাচ্যে। তাহলে কর্তাতেও কি প্রথমা হবে? বলছে না, প্রধান একজনই হতে পারে, আর তাতেই প্রথমা বিভক্তিটা নেবে। যে প্রধান সেই প্রথমা বিভক্তিটা নেবে, তাই তো? যেমন ক্যাপ্টেন, দেখবে যখন খেলা হয় ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ, তো ক্যাপ্টেন আগে যায়। যে ক্যাপ্টেন, যে প্রধান, সেই একদম লিড করছে টিমটাকে, প্রথমে থাকে সে। একসঙ্গে তো প্রথমে 2-3 জন থাকতে পারে না, একজনই থাকবে, যে প্রধান সেই থাকবে।
তাহলে প্রথমা বিভক্তিটা কর্ম এখন নিয়ে নিয়েছে। কর্ম যেহেতু কর্মবাচ্য প্রধান, তো কর্ম বলছে আমার প্রথমা বিভক্তিকে চাই, তো প্রথমা বিভক্তি কর্ম নিয়ে নিল, তাহলে কিন্তু আর কর্তায় প্রথমা হতে পারবে না। স্বাভাবিক ব্যাপার, একটা জিনিস কজন নেবে। তো কর্ম যেহেতু প্রথমা বিভক্তি নিয়ে নিল, তাহলে এখন আমাদের কর্তার কি হবে, কর্তায় হয়ে গেল তৃতীয়া বিভক্তি। ঠিক আছে, তাহলে কর্মবাচ্যে কি হলো, কর্মে প্রথমা বিভক্তি হয়, কর্তায় তৃতীয়া বিভক্তি হয়। ঠিক আছে, কর্মবাচ্যে কর্মে প্রথমা বিভক্তি হয়, কর্তায় তৃতীয়া বিভক্তি হয়। এটা তিনটে বৈশিষ্ট্য গেল, কর্মে প্রথমা, কর্তায় তৃতীয়া। এটা সবচেয়ে, এই দুটো ইম্পর্টেন্ট, কর্মে প্রথমা, কর্তায় তৃতীয়া। তারপরটাও ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য একটা কি, মূল ধাতুর সাথে ইয় যুক্ত হয়, মানে জফলা যুক্ত হয়। মূল ধাতুর সাথে জফলা যুক্ত হয় এবং ধাতুর আত্মনে পদে প্রয়োগ হয়। ঠিক আছে, মূল ধাতুর সাথে জফলা যুক্ত হয় এবং ধাতুর আত্মনে পদে প্রয়োগ হয়। যে কোনো ধাতু, সেটা যদি পরস্ময়ী পদ হোক না কেন, সেটা আমি যখন কর্মবাচ্যে প্রয়োগ করবো তার আত্মনে পদই হবে। মানে কর্মবাচ্যে সকল ধাতুর আত্মনে পদে প্রয়োগ হয়, মানে ওই সেবতে, সেবেতে, সেবন্তে এইরকম অনুযায়ী রূপগুলো হয়। ঠিক আছে, তাহলে কি হলো, মূল ধাতুর সাথে ইয় যুক্ত হয় এবং তার আত্মনে পদের রূপ হলে যেমন হতো সেরকম রূপটা হবে। ঠিক আছে, এবং ক্রিয়াপদ এখানে কাকে অনুসরণ করবে, কর্মকে, কর্মকে অনুসরণ করবে। তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম আরেকবার বলে নি। কর্মবাচ্যে কর্ম প্রধান হয়, তাই ক্রিয়াপদ কিন্তু কর্মকে অনুসরণ করে। এটা গেল প্রথম। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কর্মবাচ্যে কর্মেতে প্রথমা বিভক্তি হয়, কর্মেতে প্রথমা বিভক্তি হয় এবং কর্তায় তৃতীয়া বিভক্তি হয়, কর্তায় তৃতীয়া, কর্মে প্রথমা। চতুর্থ বৈশিষ্ট্য কি, মূল ধাতুর সাথে ইয় যুক্ত হয়, জফলা যুক্ত হয়। যুক্ত হয়ে কি হয়, সেই ধাতুর আত্মনে পদে প্রয়োগ হয়। মূল ধাতুর সাথে ইয় যুক্ত হয় এবং সেই ধাতুর আত্মনে পদে প্রয়োগ হয়। এবার আমরা উদাহরণ দেখব। আমরা কর্তৃবাচ্যেই যে বাক্যটিকে উদাহরণ রূপে দেখেছিলাম সেটি কি ছিল, রামঃ গ্রন্থম পঠতি। রামঃ গ্রন্থম পঠতি, রাম বই পড়ছে, রামঃ গ্রন্থম পঠতি। এবার এটিকে আমরা কর্মবাচ্যে করব। তো রামঃ কর্তৃবাচ্যে প্রথমাতে ছিল, তাহলে কর্মবাচ্য করতে গেলে কি হয়ে যাবে, কর্তায় কোন বিভক্তি হয়, তৃতীয়া, কর্তায় তৃতীয়া হবে। রামেন। কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া হবে, তাহলে রামঃ ছিল সেটা হয়ে যাবে রামেন, রামেন, রামঃটা হয়ে যাবে রামেন। যেহেতু প্রথমার এক বচনে আছে তাই তৃতীয়ার এক বচন হলো। ঠিক আছে, যদি প্রথমার বহুবচন থাকতো তাহলে তৃতীয়ার বহুবচন হতো, কিন্তু বচনটা সেম থাকবে, বিভক্তিটা চেঞ্জ হচ্ছে খালি। ঠিক আছে, রামঃ গ্রন্থম পঠতি এরকম ছিল বলে রামঃটাকে চেঞ্জ করলে তৃতীয় রামেন হলো। যদি রামাহ গ্রন্থম পঠন্তি থাকতো তাহলে রামইহি হতো। স্যার বাংলায় বাক্যটা তো এরকম দাঁড়াচ্ছে যে রামের দ্বারা গ্রন্থটি পড়া হচ্ছে। হ্যাঁ, তাহলে রামহটা হয়ে গেল আমাদের রামেন, যেহেতু কর্তায় ওই দ্বারা নিমিত্ত থাকছে বলে এটা তৃতীয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে রামেন তৃতীয়া হয়ে গেল। গ্রন্থম ছিল, গ্রন্থম কি ছিল, কর্তা ছিল, রামঃ গ্রন্থম পঠতি, তো গ্রন্থম এখানে কর্ম ছিল, সরি, রামঃ কর্তা ছিল, গ্রন্থম কর্ম, তো কর্মেতে দ্বিতীয় বিভক্তি হয়েছিল, কিন্তু কর্মবাচ্যে কি হয়, কর্মেতে প্রথমা বিভক্তি হয়, তাই তো। তাহলে গ্রন্থটাকে প্রথমা করলে কি হয়ে যাবে,
গ্রন্থ। হ্যাঁ, গ্রন্থম ছিল, এটাকে চেঞ্জ করলে সেটাকে প্রথমাতে চেঞ্জ করতে হবে, তাহলে কি হয়ে যাবে, গ্রন্থহ হয়ে যাবে। মানে রামহর মতো গ্রন্থ। হ্যাঁ, গ্রন্থহ, রামহর মতো গ্রন্থহ, প্রথম আর এক বচনে। গ্রন্থম দ্বিতীয় আর এক বচনে ছিল, সেটা জাস্ট প্রথম আর এক বচনে হয়ে যাবে, গ্রন্থহ। তাহলে রামেণ গ্রন্থহ। ঠিক আছে, এবার আসছে আর এই মেইন ব্যাপার। পিডিএফটা দিয়ে দেবেন একটু। হ্যাঁ, এই ভিডিওতে দিয়ে দেবো। এবার আসছে একটা ব্যাপার, তাহলে আমি কি এখানে কি বলা হলো, ধাতুর রূপটার কিভাবে আমাদের তৈরি করতে হবে, করবো হচ্ছে ধাতু রূপটা বলা হচ্ছে মূল ধাতুর সঙ্গে একটা যুক্ত করতে হবে, জফলা। তাহলে আমাদের পড়ছে এখানে মূল ধাতু কি, পট, তাই তো? পট, হ্যাঁ। তার সঙ্গে যুক্ত করলে কি হবে, পঠ্য। পঠ্য। এবং তার আত্মনেপদে প্রয়োগ করলে কিরকম হবে, পঠ্যতে, পঠ্যেতে, পঠ্যন্তে, তাই তো? যেমন সেবতে, সেবেতে, সেবন্তে আমরা আজকে পড়লাম, এরকম আত্মনেপদের রূপটা ওরকম হয় তো, তে অতে অন্তে। তো পঠ্যতে, পঠ্যেতে, পঠ্যন্তে। ঠিক আছে, এবার এই ক্রিয়াপদরা কাকে অনুসরণ করবে, কর্ম। কর্ম। কর্মকে। তো কর্ম এখানে কে আছে আমাদের বাক্যে, গ্রন্থ। 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 তো গ্রন্থটা হচ্ছে কোন পুরুষে হবে, প্রথম পুরুষ। প্রথম পুরুষ। কোন বচন, এক বচন। এক বচন। তাই পঠ্যতে, প্রথম পুরুষের এক বচনের রূপটা হচ্ছে। ঠিক আছে, পঠ্যতে। যদি গ্রন্থাহা হয়ে যেত কর্ম, তাহলে কি হতো, পঠ্যন্তে। বহু বচনে যেত। হ্যাঁ, পঠ্যন্তে। ঠিক আছে, তাহলে রামঃ গ্রন্থম পঠতি, এর বাচ্য পরিবর্তন করলে হবে যে রামেণ গ্রন্থঃ পঠ্যতে। রামঃ গ্রন্থম পঠতি, রামেণ গ্রন্থঃ পঠ্যতে। ঠিক আছে, এই হচ্ছে বাচ্য পরিবর্তন। ঠিক আছে, তো আমি এবার এক এক করে সরল বাক্য দেবো আপনাদেরকে, আপনারা বাচ্য পরিবর্তন করবে এই নিয়মগুলো খাটিয়ে। ঠিক আছে, তার আগে আমি একটু 2 মিনিটের ব্রেক নিচ্ছি এখন। ঠিক আছে, আপনারা একটু এটা দেখে নিন বা ভাবুন যেটা বললাম, প্রশ্ন করবেন 2 মিনিট পর বা 2-3 মিনিট পর, আর তারপর আমি এক এক করে ধরবো বাক্য। ঠিক আছে, স্যার আত্মনিপদের রূপটা একটু দিয়ে দিন স্ক্রিনে। মনে মনে রূপটা এই যে স্ক্রিনশট করে নিন এখন, আর এই পিডিএফটা দেয়াই আছে, আচ্ছা, ঠিক আছে। এই শব্দের পিডিএফটা দেয়াই আছে। ঠিক আছে, স্ক্রিনশট করে নিতে পারেন, আমি একবার শেয়ার করছি। স্যার আমার উপস্থিতি দেওয়া হয় নাই। হ্যাঁ, নাম কি? অনিতা বৈরাগী। আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। এটা স্ক্রিনশট করে নিন, তো ওটার ক্ষেত্রে কাজে লাগবে। আর বাচ্চ পরিবর্তনের, হ্যাঁ স্যার, করে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আমি ব্রেক নিচ্ছি 2 মিনিটে।
আচ্ছা, ঠিক আছে। তো আমি এক এক করে একজনকে আমি এক করে বাক্য দেব, সেটির বাচ্চা পরিবর্তন করতে হবে এই নিয়মকে অনুসরণ করে, ঠিক আছে? শেষ দিক থেকে শুরু হোক। আচ্ছা, তাহলে তথাগত ব্যানার্জি মহোদয় থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো স্ক্রিন দেখা যাচ্ছে, আমি এখানে একটা বাংলা বাক্য লিখবো, ঠিক আছে? সেটা আপনি বলবেন। বলুন বাচ্চা পরিবর্তন কি হবে? আমি তো হতো স্যার, কর্তৃবাচ্যে হতো বালকৌ গৃহাৎ বিদ্যালয়ম গচ্ছতঃ। আচ্ছা, এটা কর্তৃবাচ্যে করলে কি হতো। হবে? হ্যাঁ, তাহলে বালকাভ্যাম, আচ্ছা, বালকাভ্যাম বিদ্যালয়ः বিদ্যালয়ः, গৃহাৎটা তো গৃহাতই থাকবে। হ্যাঁ, গৃহাতি থাকলো। গৃহাৎ বিদ্যালয়ম। আচ্ছা, ওই রূপটা দেখে দিচ্ছি স্যার একটু। প্রথম পুরুষে তাহলে এটা গচ্ছেতে। না, এটা আমি দেখুন ওখানে এটা কি লেখা আছে বৈশিষ্ট্যটা, যে মূল ধাতুর সঙ্গে কিন্তু জফলাটা যুক্ত হবে। ও আচ্ছা, জফলাটা যুক্ত হবে মূল ধাতু। মূল ধাতু কি এখানে? না, এখানে তো অবশ্য বিদ্যালয়টা তো একটাই আছে, আমি তো দ্বিবচনটা ভুল করছি। হচ্ছে গম। এটা তো গম ধাতু কর্ম করতে বলেছেন তো স্যার। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ, গম ধাতু। তাহলে কি হবে রূপটা? মূল ধাতুর সঙ্গে না, গম্যতে তো হবে না, কারণ এখানে তো বিদ্যালয়টা হচ্ছে কর্ম, তাহলে বিদ্যালয়কে ফলো করবে। তাহলে গম্যতে 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 হবে, গম্যতে। ঠিক আছে, গম্যতে। তাহলে বালকাভ্যাম গৃহাৎ বিদ্যালয়ः গম্যতে, গম্যতে, ঠিক আছে? তাহলে বালকো গৃহাৎ বিদ্যালয়ম গচ্ছতঃ, বালকাভ্যাম গৃহাৎ বিদ্যালয়ः গম্যতে, ঠিক আছে। নেক্সট। এইটা স্যার, এই বাক্যটা বাংলায় অনুবাদ করা খুব কঠিন হয়ে যাবে। কোন বাক্যটা? এই কর্মবাচ্য যেটা করলাম। আচ্ছা, দুজন বালকের দ্বারা বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়া হচ্ছে। সেটা তো ভাববাচ্য হয়ে গেল না, বিদ্যালয়ে যাওয়া হচ্ছে যখন বললেন, ওই বিদ্যালয়টা কর্ম আছে মানে সেটা ভাববাচ্য হলো না তো। ভাববাচ্য মানে সেখানে কর্ম থাকবে না। আচ্ছা আচ্ছা, দুজন বালকের দ্বারা যাওয়া হচ্ছে বলুন, তাহলে সেটা ভাববাচ্য। বিদ্যালয়ে যাওয়া হচ্ছে মানে বিদ্যালয়টা কর্ম ওখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট কে আছেন? সঙ্গীতা বিশ্বাস মহোদয়। হ্যাঁ স্যার। কি হবে? প্রথমে অনুবাদটা বলুন। স্যার, মিত্রঃ ফলানি খাদতি। মিত্রঃ নয়, আবার বললাম একই ভুল হবে না কি? নপুংসক লিঙ্গে হবে। বন্ধু অর্থে যে মিত্র শব্দ সেটা নপুংসক লিঙ্গে হবে। মিত্রম ফলানি খাদতি। ফলানি খাদতি। তাহলে এটা পরিবর্তন করলে কি হবে? মিত্রেণ মিত্রেণ ফলম ফলম খাদ্যতে। না, এটা
ওটা খাদ্যতে হবে স্যার, বুঝতে পারছি না। না, এটা একটু ভুল হয়ে গেল। ভুলটা কোথায় হলো? খাদ্য দিতে ভুল না, ভুলটা ফলমে হয়েছে। ফলানিটা আচ্ছা, ফলগুলো ফলানি হয়। হ্যাঁ, আহ, কোন বচন ছিল? বহু বচন। মিত্রম আচ্ছা, ফলানি খাদতি। এখানে ফলানিতে ফলানি কোন বিভক্তি আছে বলুন তো? মিত্রম ফলানি খাদতি, এই বাক্যে ফলানিতে কোন বিভক্তি আছে? আম, এটাতে তো আছে প্রথমা না ফলগুলি দ্বিতীয়া? খাচ্ছে। প্রথমা দ্বিতীয়া। দ্বিতীয়া কেন? কর্মকারক, হ্যাঁ। তাই তো? কর- কর্মকারক। আচ্ছা। এটার যখন আমি বাচ্য পরিবর্তন করব, কর্মবাচ্যে, তাহলে কর্মাচ্যটা কি হয়ে যাবে? হ্যাঁ। কর্তায় কর্মাচ্যে তৃতীয়া। না, কর্তায় তৃতীয়া হলো, আর কর্মে কি হবে? কর্মে প্রথমা হবে। প্রথমা হবে। এবার ফলানিটা যে বচনটা ছিল, বচনটা কি থাকবে? খালি দ্বিতীয়াটা প্রথমা হয়ে যাবে। তো ফলানিটা দ্বিতীয়াতেও ফলানি রূপ হয়, প্রথমাতেও ফলানি রূপই হয়, ঠিক আছে? তো ফলানি। ফলম, আচ্ছা আচ্ছা তাহলে প্রথমা হবে কিন্তু রূপটা একই হয়, ফলানি, ঠিক আছে? আচ্ছা, ফলানি। আচ্ছা, তাহলে এই এবার খাদ্যের কি হবে? কাকে অনুসরণ করবে ক্রিয়াপদটা এখানে? খাদ্যান্তে মিত্ররা খাচ্ছে তো। হ্যাঁ, বুঝতে পারছি না। তো কি বলা হয়েছে এখানে? কর্মবাচ্যে কর্ম যেহেতু প্রধান, তাই ক্রিয়া কর্মকে অনুসরণ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কর্মকে অনুসরণ করবে। তো কর্ম এখানে কি আছে? ফলানি। সেটা প্রথমে আপনাকে নির্ণয় করতে হবে কোন তাহলে পুরুষ। এখানে বহুবচন হবে, খাদ্যান্তে হবে। হ্যাঁ, খাদ্য প্রথমে কোন পুরুষ। তো এটা অসমত যুষ্মত ছাড়া বাকি সবগুলো কি হয়? প্রথম পুরুষ, ঠিক আছে? প্রথম পুরুষ। হ্যাঁ, ফলানিটা কোন বচন আছে? বহু বচন। তাহলে প্রথম পুরুষের বহু বহুবচন। খাদ্যান্তে কি হবে? খাদ্যান্তে। খাদ্যান্তে। হ্যাঁ, মিত্রম ফলানি খাদতি, মিত্রেণ ফলানি খাদ্যন্তে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তারপর কি হবে এটা? আছেন তারপর সাধন কুমার মহোদয়। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। বালিকাহা, হ্যাঁ, উঠি বাচ্চা বলছি, বালিকাহা হ্যাঁ, শিক্ষকম পশ্যতি। বালিকাহা, শিক্ষকদেরকে বলা আছে। ও, তাহলে কি হবে তাহলে? না মানে কোন বাচ্চা হবে? কোন বাচ্চা মানে সরি, কোন কারক হবে? শিক্ষকদেরকে এটা কোন কারক? এটা স্যার কর্মকারক। কর্মকারক। কোন বচন হবে? বহু বচন। তাহলে রামহাটার রূপটা কি হয়? রামহা রামৌ রামাহা রামম রামম রামৌ রামান রামান। শিক্ষকাম, শিক্ষকান। কান, শিক্ষকান। তারপর কি হবে ক্রিয়াপদটা? শিক্ষকান পশ্যন্তি। হ্যাঁ, পশ্যন্তি। বালিকাহা শিক্ষকান শিক্ষকান পশ্যন্তি। হ্যাঁ, পশ্যন্তি। এবার বাচ্চার কি হবে? বালিকাহা আছে, তার তৃতীয় রূপ কি হয়? লতা শব্দের
তৃতীয়াতে কি হয়? এটি স্যার লতয়া, লতাভ্যাম, লতাভিহি, এরকম হয়, ঠিক আছে রূপ? লতয়া, লতাভ্যাম, লতাভিহি। তাহলে বালিকাহা বহুবচন, তাহলে কি হবে? বালিকাভিহি। 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 তারপর শিক্ষকানটা কি হবে? শিক্ষকান, শিক্ষকানটা হবে স্যার শিক্ষকাহা। শিক্ষকাহা, শিক্ষকাহা। দ্বিতীয়তে ছিল দ্বিতীয় বহুবচন ছিল, প্রথম বহুবচন হয়ে যাবে। বালিকাভি শিক্ষকাহা। আর অস্যন্তীরে কি হবে? ক্রিয়াপদটা, ক্রিয়াপদটা স্যার মূল ধাতুর সঙ্গে য় যুক্ত হবে। এখানে মূল ধাতু কি? পোষ্য না, মূল ধাতু হচ্ছে দৃশ ধাতু। দৃশ। ওকে, দৃশ্যের তো স্যার পোষ্যই হয় না, দৃশ্যের পশ্চরূপ হয়ে যায়, কিন্তু আমার ইয়টা যুক্ত হবে মূল ধাতুর সঙ্গে। আচ্ছা আচ্ছা, দৃশ্য, তাহলে এটা স্যার দৃশ্যন্তি হবে। কি হবে? দৃশ্যন্তি, তি নয়, তে। দৃশ্যান্তে, মানে বলে তে। দৃশ্যান্তে। বালিকাভি শিক্ষকাহা দৃশ্যান্তে। ঠিক আছে। তারপর বালিকাः শিক্ষকাन् পশ্যन्ति, বালিকাভিः শিক্ষকাः দৃশ্যন্তে। তারপর রামতনু চট্টোপাধ্যায় মহোদয় বলুন। কি বলুন? বলুন। হ্যাঁ, লিখছি তো। এটা জনকः চন্দ্রম পশ্যতি। জনকः চন্দ্রম পশ্যতি। তার পরিবর্তন কি হবে? তাহলে জনক শব্দ তৃতীয়ার এক বচন হবে। কি হবে? রামেন জনকেন, জনকেন চন্দ্রম, প্রথম এক বছর চন্দ্রহ, চন্দ্রহ। আর এটা দৃশ ধাতু, তাহলে দৃশ্যতি। দৃশ্যতি হবে না, দৃশ্যতে। দৃশ্যতে। ঠিক আছে, ওকে। তারপর আছেন প্রিয়াঙ্কা সাহা মহোদয়া। বলুন। কি বলুন? স্যার, বন্ধুদের সংস্কৃত কথাটা মিত্র শব্দ, মিত্র। আচ্ছা, হ্যাঁ।
মিত্রা তো মিত্রাণি গ্রন্থাগারে पुस्तके पठन्ति सॉरी पुस्तके হ্যাঁ पुस्तके হ্যাঁ पठन्ति পরবর্তী কি হবে? আর এটা হবে মিত্রাণীটা হবে তৃতীয়াতে, মানে মিত্রা মিত্রা मित्रैः ग्रंथागारे पुस्तके हाँ पुस्तके हाँ पुस्तके पुस्तके पठ्यते पठ्यते ঠিক আছে। তাহলে মিত্রাণি গ্রন্থাগারে পুস্তকে পঠন্তি, মিত্রৈঃ গ্রন্থাগারে পুস্তকে পঠ্যেতে। ঠিক আছে, ওকে। তারপর তারপর কি আছেন? নির্মল ঘোষ মহোদয়। বালিকা হবে স্যার ওটা? কোনটা? ও হ্যাঁ বালিকা, সরি। বালিকে বালিকে শিবম তবে তারপর নতুন বলি কি হবে? বালিকেন হবে, বালিকয়া না, বালিকয়া হবে না। হ্যাঁ বালিকাভ্যাম, দ্বিবচন আছে। বালিকাভ্যাম হ্যাঁ শিবাহ अर्थ धातु ना सर? हाँ अर्थ धातु। अर्चते और अर्चते। हाँ अर्चते। ठीक है। बालिके शिवम अर्चतः बालिकाभ्याम शिवः अर्च्यते। ঠিক আছে স্যার এখানে অর্চেতে হবে না? হ্যাঁ অর্চেতেই হবে না? না শিবহ এক বছর আছে তো। কর্ম কর্ম তো শিব। ও আচ্ছা আচ্ছা, ঠিক। তারপর আছেন দীপালি মহোদয়া। শিক্ষকः মাম পশ্যতি। এটা আছে শিক্ষকः মাম পশ্যতি। ঠিক আছে। আর পত্রিবাচ্যে শিক্ষা
शिक्षकेन शिक्षकेन अहं दृष्टते মামটা কি হয়ে গেল অহম, তাই তো? মামটা দৃষ্টান্তে। হচ্ছে দ্বিতীয়াতে ছিল মাম, সেটা প্রথমাতে হয়ে গেলে অহম হয়ে গেল। আচ্ছা, এবার একটা কি হবে? কি হবে? দৃশ্যতে হবে। না স্যার, দৃশ্যামি হবে। কি হবে? দৃশ্যন্তে হ্যাঁ দৃশ্যতে প্রথম সরি এক বচন হবে। হ্যাঁ কি হবে? পুরুষে এক বচন। প্রথম পুরুষ হবে। এটা কোন পুরুষ হবে? এখানে কাকে অনুসরণ করবে? ক্রিয়াপদ। আহম পুস্তকে। হ্যাঁ, ক্রিয়াপদ এখানে কর্মকে অনুসরণ। কর্ম হচ্ছে আমি, অহম এখানে। দৃষ্ট হবে। তো অহম হলে কোন পুরুষ হয়? উত্তম পুরুষ, তাই তো? উত্তম পুরুষের এটা কোন বচন আছে? সেবে। হ্যাঁ, সেবে। তাহলে কি হবে? হ্যাঁ, দৃশ্যে। ঠিক আছে, তাহলে শিক্ষকেন অহম দৃশ্যে। ঠিক আছে, শিক্ষকেন অহম দৃশ্যে। শিক্ষকः মাম পশ্যতি, শিক্ষকেন অহম দৃশ্যে। ঠিক আছে। এটা কি হবে? দেবদীপ মহোদয়। স্যার স্যার এটা অধ্যাপিকাটা স্যার অধ্যাপিকাः অধ্যাপিকাः বর্গাৎ। হ্যাঁ, বর্গাৎ। লাইব্রেরিতে লাইব্রেরিতে কি হবে? লাইব্রেরিতে হয়ে যাবে। লাইব্রেরি ওটা সংস্কৃত শব্দ। হ্যাঁ, লাইব্রেরি সংস্কৃত জানি না স্যার। গ্রন্থাগার। গ্রন্থাগারম। কি হবে? গ্রন্থাগারে। গ্রন্থাগারে হবে। আমি ক্লাসে শুরুতে একটা বললাম, কি বললাম? গ্রন্থাগারম হবে। হ্যাঁ, গারম। গারম। তারপর গচ্ছন্তি। গচ্ছন্তি। আচ্ছা, আর পরবর্তী কি হবে? মানে উত্তর কি হবে? তাহলে হবে অধ্যাপিকা হয়। অধ্যাপিকাः তো লোটা শব্দের মতো মানে অধ্যাপিকা ভি। অধ্যাপিকাভিः। ঠিক আছে, অধ্যাপিকা ভি। হ্যাঁ। বর্গাৎ। বর্গাৎ। গ্রন্থাগারম। গ্রন্থাগারমই থাকবে। কর্মেতে কোন বিভক্তি হয়? কর্মে প্রথমা হয়। তাহলে গ্রন্থাগার অকারণ শব্দ না, গ্রন্থাগার। হবে। গ্রন্থাগারः। তারপর গম্যতে। ঠিক আছে, তাহলে অধ্যাপিকাः বর্গাৎ গ্রন্থাগারম গচ্ছন্তি, অধ্যাপিকাভিः বর্গাৎ গ্রন্থাগারः গম্যতে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে
বলুন। তারপর কি আছেন? চুমকি মহোদয়া। দুজন শিশু বাড়িতে দুটি ফল খাচ্ছে। দুজন শিশুরের শিশু 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 বাড়িতে হচ্ছে গৃহাত 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 কেন হবে? না গৃহে 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 ফলে 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 খাদাতাহ। আচ্ছা, তারপরে শিশু শব্দে যদি তৃতীয়া হয় তাহলে হবে শিশু না। না, এটা কোন বচনে আছে? না, শিশু না হবে না, শিশুভ্যাম। শিশুভ্যাম 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 গৃহে ফলে, এটাও ফলে হবে। ফলে খাদ্যেতে ঠিক আছে। শিশু ফলে শিশু গৃহে ফলে খাদতঃ, শিশুভ্যাম গৃহে ফলে খাদ্যেতে। ওকে। अहम क्षेत्रे কবিতা কি কবিতাই? হ্যাঁ, কবিতা। কবিতে লিখামি। লিখামি। আচ্ছা, এটার পরিবর্তন করলে কি হবে? অহমটা হয়, জানেন কি হয়? আমি জানি না। হচ্ছে ময়া। ময়া। আচ্ছা, ময়া হয়। ঠিক আছে, অহম অস্মত তৃতীয় রাগ বলতে ময়া রূপ হয়। আচ্ছা, তো মায়া ক্ষেত্রে দুটো কবিতা, এটা হয়ে যাবে প্রথমা। তাহলে হয়ে যাবে কবি কবিতে কবিতা কবিতে। হ্যাঁ, কবিতে কবিতে লিখাতে। লিখাতে হবে কি? হবে দুটো কবিতা অনুসরণ করবে। এখানে কর্ম কি আছে? কর্ম এখানে কর্মকে ফলো করবে, তাহলে কর্ম হচ্ছে এখানে আমি। ও আচ্ছা, না হবে না, না কর্ম আমি না, কবিতা হচ্ছে কর্ম, কবিতা কর্ম। তাহলে হয়ে যাবে এখানে দুটো কবিতা। কোন বচন আছে? দ্বিবচন। দ্বিবচন আছে, তাহলে প্রথম পুরুষের দ্বিবচন কি হয়? সে বেতে হয়ে যায়। তাহলে লিখিয়েতে। লিখিয়েতে। আচ্ছা, টেকার হবে। अहम क्षेत्रे कविते लिखामि, मया क्षेत्रे कविते लिख्येते। अच्छा, ओके। কি হবে? অন্তলিকা মহোদয়া। হ্যাঁ স্যার। ত্বম বিদ্যালয়ে উপন্যাসানি। উপন্যাস শব্দ হচ্ছে পুংলিঙ্গ। উপন্যাসানি না, পুংলিঙ্গ। ও পুংলিঙ্গ। উপন্যাসাহা।
কোন কারক? হ্যাঁ কোন কারক? উপন্যাসটা এখানে কোন কারক? উপন্যাসের এখানে কর্মকারক স্যার। বহুবচন, কর্ম বহুবচন। কি হবে? উপন্যাসান, উপন্যাসান। হ্যাঁ, উপন্যাসান। আসান। কি হবে? পঠছি। পঠসি। তারপর কমটা হয় তয়া, তয়া। তয়া, হ্যাঁ, তয়া কমটা ময়া, বিদ্যালয়ে, কম তয়া। বিদ্যালয়ে বিদ্যালয়ে উপন্যাসः উপন্যাসাः পঠ্যসে। কাকে অনুসরণ করবে ক্রিয়াপদ এখানে? উপন্যাসः, তো এখানে হবে পঠ্যন্তে। পঠ্যতে। হ্যাঁ, পঠ্যন্তে। পঠ্যন্তে, ঠিক আছে। त्वं विद्यालये उपन्यासान् पठसि, त्वया विद्यालये उपन्यासाः पठ्यन्ते। ओके, তারপর শেষ লক্ষ্য আজকে কি হবে এটা? কি আছেন শেষ? অনিতা মহোদয়া। পাচকাः পাকগৃহে মাংস, এর সংস্কৃত কি? মাংসম হবে? হ্যাঁ হ্যাঁ, হয়। মাংস শব্দ আছে। পাচতি, পাচন্তি। পা হয় না, পচন্তি। পচন্তি। হ্যাঁ, পচন্তি। তাহলে এটার পরিবর্তন করলে কি হবে? করা হচ্ছে পাচকৈহি, পাচকৈহি, কৈহি। পাচকৈহি, ঠিক আছে। পাকগৃহে, পাকগৃহে মাংসম হ্যাঁ পচন্তে। মাংসহ, ঠিক আছে। এটা পুংলিঙ্গ শব্দ। আচ্ছা, এটা পুংলিঙ্গ শব্দ। আচ্ছা, ঠিক আছে। মাংসः পচন্তে, পচ্যতে। পচ্যতে। পাচকাः পাকগৃহে মাংসম পচন্তি, পাচকৈः পাকগৃহে মাংসः পচ্যতে। ঠিক আছে, তাহলে মোটামুটি সকলেই পারছেন, বাচ্য পরিবর্তন বুঝতে পেরেছেন, বোঝা গেল। ঠিক আছে, তো আমি আরো কয়েকটা দিয়ে দেবো, সকলেই কিন্তু করবার চেষ্টা করুন। আমি আজকে রাতেই দিয়ে দেবো, ঠিক আছে। ক্লাসের পরেই আমি বাচ্য পরিবর্তনের 10টা মতো বাক্য দিয়ে দেবো, সকলেই কিন্তু করার চেষ্টা করবেন, সকলেই। বেশি সময় লাগবে না। এখন যেমন করলেন, কয়টা লাগলো? একটা বাক্য করতে হবে পুজোর 1 মিনিট 2 মিনিট লাগবে সময়। তো ওরকম 10টা বাক্য করতে পুজোর 15 মিনিট 20 মিনিট লাগবে। সারা সপ্তাহ থাকছে তো। হ্যাঁ, সারা সপ্তাহ বলতে পরের বুধবার আবার ক্লাস হবে না, তো আপনারা নোটিশ পেয়েছেন নিশ্চয়ই। 7 তারিখ 8 তারিখ ক্লাস হবে না। তো 8 তারিখ বুধবার পড়ছে, মানে আমার ক্লাসটা তাহলে হচ্ছে না, মানে আমার ক্লাসটা আবার 15 দিন পর হবে, পরের 15 তারিখে হবে। ঠিক আছে, তো অনেকদিন সময় হচ্ছে, অনেকটা গ্যাপ হচ্ছে, ঠিক আছে। 15টা, তো আমি একটু বেশি করে বাক্য দিয়ে দেবো, 15টা মতো বাক্য দিয়ে দেবো আমি, ঠিক আছে। স্যার দুটো করে বাচ্চ করলে তো অনেকগুলো হয়ে যাবে স্যার, 10টা দিন, তাই ভালো। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, তো সকলে করার চেষ্টা করুন, অ্যাটেন্ড করার চেষ্টা করুন, ঠিক আছে। আমাকে পাঠাবেন। হ্যাঁ স্যার, দুটোই করবো। ঠিক আছে। তো আর বাচ্চ পরিবর্তন নিয়ে কোনো প্রশ্ন আছে কারোর? আর কর্তা আর কর্মের মধ্যে প্রশ্ন নেই আপাতত স্যার। আচ্ছা, ভাব বাচ্চটা আমরা পরের দিন দেখবো, ঠিক আছে। ভাব বাচ্চটা একটু আছে, সেটা আমরা পরের দিন দেখবো। তো কর্তৃবাচ্য, কর্মবাচ্য, এই আমরা পরিবর্তনটা শিখলাম। তাহলে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য কিভাবে পরিবর্তন করা হয়। স্যার, একটা অনুরোধ ছিল যে শব্দরূপ গুলো হচ্ছে আমাদের কাছে নতুন,
তো সেগুলোকে একটু উল্লেখ করে দিবেন যেটা কোন লিঙ্গে আছে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে এটা বাচ্য পরিবর্তন আমাদের গেল। তো পরের দিন আমরা ভাব বাচ্যটা পড়বো। ভাব বাচ্যটা হয়ে গেলে বাচ্য পরিবর্তনের সামান্য কিন্তু নিয়ম আমরা শিখে যাচ্ছি। ঠিক আছে, বাচ্য পরিবর্তনের সামান্য নিয়ম, আমরা কিভাবে একটা বাচ্য থাকলে একটা বাচ্য কিভাবে পরিবর্তন করতে হবে, কখন ভাব বাচ্য হবে, কখন পর বাচ্য হবে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু জানা যাবে সেখান থেকে। ঠিক আছে, কি গেল। তো আগের দিনে আমি একটা জিনিস সেই একটা বাক্যকে নরকম করে করাচ্ছিলাম, সেটা আর একবার যেটা করেছিলাম প্র্যাকটিস করে নিই অল্প। ঠিক আছে, 15 মিনিট সময় আছে আমাদের, একটু প্র্যাকটিস করে নিই। তো আমরা কি করছিলাম, একটা বাক্যকে নিয়ে 9টি করে বাক্য করেছিলাম, মানে প্রত্যেকটা বচনের সঙ্গে প্রত্যেকটা কারকের কম্বিনেশন করে আমরা 9টা করে বাক্য করেছিলাম। ঠিক আছে, তো এই প্রথমটা কিরকম করেছিলাম, রামঃ লিখতি মন্ত্রম। এই মন্ত্রম মন্ত্র মন্ত্রণ যেগুলো বোল্ড করা আছে সেগুলোকে এক একটা বচন এক একটা বাক্যের সঙ্গে যুক্ত করছি। রামঃ লিখতি মন্ত্রম, রামঃ লিখতি মন্ত্রৌ, রামঃ লিখতি মন্ত্রান, রামৌ লিখতঃ মন্ত্রম, রামৌ লিখতঃ মন্ত্রৌ, রামৌ লিখতঃ মন্ত্রান, রামাঃ লিখন্তি মন্ত্রম, রামাঃ লিখন্তি মন্ত্রৌ, রামাঃ লিখন্তি মন্ত্রান। এইভাবে 9টা বাক্য হয়েছিল। ঠিক আছে, তো সকলে বলতে পারবেন এই 9টা বাক্য দেখে দেখেই। আচ্ছা, ঠিক আছে, তো ফার্স্টে বলুন, অনিতা মহোদয়া বলুন। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করলাম আমি। তো এইখানে আমাদের যে বাক্যগুলি আছে, রামঃ লিখতি, রামৌ লিখতঃ, রামাঃ লিখন্তি, এর উপরে 3টে বচনে, মানে কর্তাকে একবার প্রথম এক বচনে লেখা হয়েছে, তারপরে কর্তাকে দ্বিবচনে দিয়ে কর্তাকে বহুবচনে দিয়ে, আর তার সঙ্গে যে কারকটা যুক্ত হবে, যেমন মন্ত্রম মন্ত্র মন্ত্র, এটা কর্মকারক মন্ত্রটা, তার যে 3টি রূপ আছে, মানে 3টি বচনে, তার এক একটা করে প্রত্যেকটার সঙ্গে যুক্ত হবে। টোটাল 3 × 9টা রূপ, 9টা বাক্য হবে। ঠিক আছে, তো বলুন একজন, অনিতা মহোদয়া বলুন। রামঃ লিখতি মন্ত্রম, রামৌ লিখতঃ মন্ত্রম। রামঃ লিখতি দিয়ে 3টে হবে, মন্ত্রম দিয়ে একটা, মন্ত্রৌ দিয়ে একটা, মন্ত্রান দিয়ে একটা। আচ্ছা আচ্ছা, রামঃ লিখতি মন্ত্রম, রামঃ, স্যার আমার গুলিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। তো কি হচ্ছে এটায়, দেখুন, রামঃ লিখতি, এটি একটি বাক্য। এখানে কি আছে, কর্তা এক বচন আছে, তাকে অনুসরণ করে ক্রিয়াপদ আছে, রামঃ লিখতি। রামৌ লিখতঃ, এটা আরেকটি বাক্য। এখানে কি আছে, কর্তা দ্বিবচন আছে, তাকে অনুসরণ করে লিখতঃ, রামৌ লিখতঃ। তারপরে আছে রামাঃ লিখন্তি, রামাঃ কর্তা বহুবচন রামাঃ, তাকে অনুসরণ করে লিখন্তি। তো 3টি বাক্য, রামঃ লিখতি, রামৌ লিখত, রামাঃ লিখতি। আর পাশে 3টি শব্দ লেখা আছে। 3টি শব্দ মানে একটাই মন্ত্র শব্দ, তার দ্বিবচনে 3টি রূপ, মন্ত্রম এক বচনে, মন্ত্র দ্বিবচনে, মন্ত্রান বহুবচনে। ঠিক আছে, তো এই দুটোর কম্বিনেশন করা হবে। কম্বিনেশন মানে প্রথম আমি রামঃ লিখতি এই বাক্যটাকে ধরলাম, রামঃ লিখতি এই কমন যে বাক্যটাকে ধরবো আমি, মানে কর্তা, আর যেখানে কর্তার ক্রিয়াপদ থাকবে সেইটিকে ধরবো, খালি কর্তার ক্রিয়াপদ রামঃ লিখতি ধরলাম, তার সঙ্গে একবার মন্ত্রমকে যুক্ত করব, সেকেন্ড বার মন্ত্রকে যুক্ত করব, থার্ড বার মন্ত্রানকে যুক্ত করব। রামঃ লিখতি এটার সঙ্গেই, রামঃ লিখতি মন্ত্রম, রামঃ লিখতি মন্ত্রৌ, রামঃ লিখতি মন্ত্রান।
ঠিক আছে? হ্যাঁ। এটা তাহলে কটা বাক্য হয়ে গেল? 3টে বাক্য। রামঃ লিখতি দিয়েই 3টে বাক্য হলো। রামঃ লিখতি মন্ত্রম, রামঃ লিখতি মন্ত্রৌ, রামঃ লিখতি মন্ত্রান। এরপর এরকম ভাবে রামও লিখত দিয়েই 3টে বাক্য, রামঃ লিখন্তি দিয়েও 3টে বাক্য, টোটাল 9টা বাক্য হলো। ঠিক আছে, তো বলুন। বলছি, রামঃ লিখতি মন্ত্রম, রামঃ লিখতি মন্ত্রৌ, রামঃ লিখতি মন্ত্রান, রামৌ লিখতঃ মন্ত্রম, রামৌ লিখতঃ মন্ত্রৌ, রামৌ লিখতঃ মন্ত্রান, রামঃ লিখন্তি মন্ত্রম, রামঃ লিখন্তি মন্ত্রৌ, রামঃ লিখন্তি মন্ত্রঃ, সরি মন্ত্রান। ঠিক আছে, তারপর অন্তরিকা মহোদয়া আপনি বলুন। কোনটা স্যার? ফার্স্ট থেকে। रामः लिखति मन्त्रं, रामः लिखति मन्त्रौ, रामः लिखति मन्त्रान्, रामौ लिखतः मन्त्रं, रामौ लिखतः मन्त्रान्, रामौ मन्त्रौ न रामौ लिखतः मन्त्रान्, रामः लिखन्ति मन्त्रं, रामः लिखन्ति मन्त्रौ, रामः लिखन्ति मन्त्रान्। অপবৃতা মহোদয়া। ফার্স্টেরটাই? ফার্স্টেরটাই। রামः লিখতি মন্ত্রম, রামः লিখতি মন্ত্রৌ, রামः লিখতি মন্ত্রাन्, রামौ লিখতः মন্ত্রম, রামौ লিখতः মন্ত্রৌ, রামौ লিখতः মন্ত্রাन्, রামাः লিখन्ति মন্ত্রম, রামাः লিখन्ति মন্ত্রৌ, রামাः লিখन्ति মন্ত্রাन्। ঠিক আছে, তো এটা গেল ফার্স্টের বাক্যটা। সেকেন্ড বাক্যটাও এইরকম ভাবে করতে হবে। ফার্স্ট বাক্যটাতে প্রথম বাক্য বলে ভেঙে ভেঙে দেখানো আছে, সেকেন্ড বাক্যটাতে জাস্ট লেখা আছে রামঃ লিখতি কলমেন। এখানে কলমেনটাকে বোল্ড করা আছে। ঠিক আছে, আগে বোল্ড কোনটা ছিল? মন্ত্রম মন্ত্রৌ মন্ত্রান। তাহলে কলমেন বোল্ড আছে মানে সেইটা যুক্ত হবে প্রত্যেকের সাথে। তো কলমেনাটাকে প্রথমে আগে 3টে রূপ বার করতে হবে। মানে কলমেনাটা হচ্ছে কলম শব্দের তৃতীয়ার একবচন, তার 3টে বচনে কি রূপ হবে? কলমেন, কলমাভ্যাম, কলমৈহি। তাই তো? রামেন রামাভ্যাম রামৈহি যেমন হয়, তো কলমেন কলমাভ্যাম কলমৈহি এটা হলো। আর রামঃ লিখতি, এটাকেও রামঃ লিখতি, রামৌ লিখত, রামা লিখন্তি, এরকম ভাবে ভাগ করতে হবে। তাহলে এই বাক্যটা কিরকম হবে কে বলবেন? আমি বলি। বলুন, আর তারপর নির্মল মহোদয় বলবেন। रामः लिखति कलमेन, रामः लिखति कलमेभ्यं, रामः लिखति कलमैः, रामो लिखतः कलमेन, रामो लिखतः कलमेभ्यं, रामो लिखतः कलमैः, रामाः लिखन्ति कलमेन, रामाः लिखन्ति कलमाभ्यं, রামাহ লিখন্তে কলমৈহি। रामः लिखति कलमेन, रामः लिखति कलमाभ्यां, रामः लिखति कलमैः, रामौ लिखतः कलमेन, रामौ लिखतः कलमाभ्यां, रामौ लिखतः कलमैः, रामः लिखन्ति कलमेन, रामाः लिखन्ति कलमाभ्यां, रामाः लिखन्ति कलमैः। ঠিক আছে, আর কেউ বলবেন? বলতে চান কেউ? ঠিক আছে স্যার বলি। হ্যাঁ বলুন। रामः लिखति कलमेन, रामः लिखति कलमभ्यं, रामः लिखति कलमैः, रामौ लिखतः कलमेन, रामौ लिखतः कलमभ्यं, रामौ लिखतः कलमैः, रामः लिखन्ति कलमेन, रामः लिखन्ति कलमभ्यं, रामः लिखन्ति कलमैः। ঠিক আছে, আর কেউ?
স্যার আমি বলি, রামः লিখতি কলমেন, রামः লিখতি কলমেভ্যম, রামः লিখতি কলমैः, রামো লিখতः কলমেন, রামো লিখতः কলমেভ্যম, রামো লিখতः কলমैः, রামাः লিখन्ति কলমেন, রামাः লিখन्ति কলমেভ্যৈ, কলমাভ্যাম, 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 রামাः লিখन्ति কলমैः। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে এইটুকু থাক, পরের দিন আমরা এর পরেরটা পড়বো, আজকে সময় হলো না, একটু ভাব পাচ্ছ করে তারপরে পরেরটা আমরা পড়বো। ওকে, তাহলে আজকে আর কিছু প্রশ্ন আছে কারণ? না স্যার, ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আবার আমাদের ক্লাস হচ্ছে 15 দিন পর, যেহেতু নেক্সট বুধবার ক্লাস হচ্ছে না, ছুটি আছে আপনাদের। 15 তারিখ হবে, 15 তারিখ। 15 তারিখ, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, শুভরাত্রি। ওকে, শুভরাত্রি। ওকে, প্রণাম স্যার। প্রণাম স্যার। নমস্কার।